ওয়েলকাম ব্যাক টু নার্সিং পাঠশালা। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? এক্সামের জন্য রয়েছে আর মাত্র এক সপ্তাহ এবং আগামী রবিবার এই সময় হয়তো তোমাদের পরীক্ষা শেষও হয়ে যাবে। তো তাহলে এই কয়েকটা দিন তোমাদেরকে কিন্তু খুব ভালো করে প্রিপারেশন করতে হবে এবং আজকে আমার কাছে রয়েছে একটা 100 মার্কসের সলিউশন। তো চলো দেখে নিই আজকের ক্লাসে তোমাদের জন্য কি কি কোশ্চেন্স রয়েছে। ফার্স্ট কোশ্চেন রয়েছে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি থেকে। এখানে কোশ্চেন রয়েছে একটা চোখের স্ট্রাকচার নিয়ে। কোশ্চেনে বলছে হুইচ পার্ট অফ দ্য আই ইজ রেসপন্সিবল ফর রিসিভিং লাইট স্টিমুলাই অ্যান্ড ট্রান্সমিটিং ভিজুয়াল ইনফরমেশন টু দ্য ব্রেন। আমাদের চোখের কোন পার্টটা লাইট স্টিমুলিটাকে রিসিভ করে এবং ভিজুয়াল ইনফরমেশন আমাদের ব্রেনে পাঠায়? অপশন রয়েছে রেটিনা, স্ক্লেরা, আইরিস এবং লেন্স। লেন্স যেটা রয়েছে এটা হচ্ছে একটা ট্রান্সপারেন্ট পার্ট যেখান থেকে পিউপিলের পেছন দিকে থাকে এবং এখান থেকে লাইটের রে যেটা সেটা রেটিনা অবধি পৌঁছয়। তাহলে লেন্স হচ্ছে একটা এরকম টাইপের একটা স্ট্রাকচার যেটা চোখের সামনের দিক থেকে আমরা দেখতে পাবো না, এটা পেছনের দিকে থাকে। আইরিস যেটা রয়েছে, আইরিস হচ্ছে একটা কালারফুল রিং যেটা পিউপিলের সাইডে সারাউন্ডেড হয়ে থাকে এবং এটা পিউপিলের সাইজটাকে কন্ট্রোল করতে পারে। তাহলে পিউপিল যে কনস্ট্রিক্ট হয় বা যে ছোট বড় হয় সেটা আইরিস দ্বারা কন্ট্রোল হয়ে যাবে। আর একটা রয়েছে স্ক্লেরা। স্ক্লেরা হচ্ছে যে একটা ওপেক হোয়াইট কালারের পার্ট যেটা আমরা চোখের সাদা অংশ দেখতে পাই, সেটাকে আমরা স্ক্লেরা বলে থাকি। আর বাকি রইল রেটিনা। রেটিনা হচ্ছে আমাদের চোখে লাইট সেন্সিটিভ লেয়ার যেখান থেকে আমরা দেখতে পাই এবং এখানে রড সেল, কোন সেল এগুলো থাকে যেগুলোকে ফটো রিসেপ্টর বলা হয়। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশন এ, রেটিনা। হুইচ নার্ভ ইজ রেসপন্সিবল ফর টেস্ট সেন্সেশন ইন দ্য পোস্টেরিয়র থার্ড অফ টাং? টাঙে আমাদের টেস্ট সেন্সেশন হয় এবং এখানে জানতে চেয়েছে যে পোস্টেরিয়র থার্ড অফ টাঙে কোন নার্ভ রেসপন্সিবল টেস্ট সেন্সেশনের জন্য। অপশন রয়েছে অ্যাবডুসেন নার্ভ, গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, হাইপোগ্লসাল নার্ভ এবং ফেসিয়াল নার্ভ। তাহলে দেখো এখানে অ্যান্সার হবে গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, যেটা আমাদের পোস্টেরিয়র 1/3 অফ দ্য টাঙের জন্য রেসপন্সিবল। বাকি রয়েছে আমাদের হাইপোগ্লসাল নার্ভ। হাইপোগ্লসাল নার্ভ হচ্ছে আমাদের যে টাং রয়েছে সেটার মোটর কন্ট্রোল করে, অর্থাৎ ইন্ট্রিনসিক এবং এক্সট্রিনসিক মাসেলগুলো যে টাঙের রয়েছে তার মোটর কন্ট্রোলের জন্য রয়েছে হাইপোগ্লসাল নার্ভ। ফেসিয়াল নার্ভ তোমরা সবাই জানো। ফেসিয়াল নার্ভ হচ্ছে যে আমাদের ফেসের যে ক্রেনিয়াল নার্ভ নাম্বার 7, ফেসিয়াল নার্ভ আমরা বলে থাকি ফেসিয়াল পলসি হয়। তো এই ফেসিয়াল নার্ভ হচ্ছে আমাদের টাঙের যে অ্যান্টেরিয়র 2/3 পার্ট রয়েছে সেই পার্টে যে টেস্ট সেন্সেশন হয় সেটার জন্য রেসপন্সিবল। তাহলে এখানে পোস্টেরিয়র থার্ড বলেছে এবং ফেসিয়াল নার্ভের ক্ষেত্রে আমি বলতে পারি এটা অ্যান্টেরিয়র অ্যান্টেরিয়র 2/3। ঠিক আছে, তাহলে অ্যান্টেরিয়র 2/3 জন্য রইল ফেসিয়াল নার্ভ। আরেকটা রয়েছে অ্যাবডুসেন নার্ভ এবং এটা হচ্ছে একটা মোটর নার্ভ এবং এটা চোখের যে আমরা মুভমেন্ট করি তো সেখানটা একটা আউটওয়ার্ড আই মুভমেন্টের জন্য অ্যাবডুসেন নার্ভের রেসপন্সিবিলিটি রয়েছে। বেশ, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে হাইপোগ্লসাল নার্ভ। নেক্সট রয়েছে হুইচ বোন ইন দ্য ফুট প্রোভাইড স্ট্রাকচারাল সাপোর্ট অ্যান্ড ইজ পার্ট অফ দ্য অ্যাপেন্ডিকুলার স্কেলিটন? এখানে কোশ্চেনে জানতে চেয়েছে যে পায়ের কোন পার্টটা আমাদের সাপোর্ট দেয়, স্ট্রাকচারাল সাপোর্ট দেয় এবং অ্যাপেন্ডিকুলার স্কেলিটনের পার্ট হিসেবে রয়েছে। তো এখানে অপশন রয়েছে হিউমেরাস, প্যাটেলা, হাইওয়েড এবং টার্সাল এবং এখানে আমাদের টার্সাল, মেটাটার্সাল থাকে পায়ের ক্ষেত্রে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে টার্সাল বোন। নেক্সট দেখো দ্য হরমোন ADH, অ্যান্টিডাইউরেটিক হরমোন, অ্যাক্টস প্রাইমারিলি অন হুইচ পার্ট অফ দ্য নেফ্রন টু ইনক্রিজ ওয়াটার রিঅ্যাবজর্পশন? আমরা জানি যে অ্যান্টিডাইউরেটিক হরমোন যেটা রয়েছে এটা আমাদের ওয়াটার রিঅ্যাবজর্পশন করে এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন করে বলে আমাদের ইউরিনের অ্যামাউন্ট যেটা সেটা কমে যাবে। তাহলে যখন আমার বডিতে ওয়াটার মানে ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে বা বডিতে জলের প্রয়োজন তখনই ADH রিলিজ হবে এবং ওয়াটার রিলিজ হলে আমাদের বডিতে ওয়াটার রিটেনশন হবে, তাই তো? তাহলে ইনক্রিজ ওয়াটার রিঅ্যাবজর্পশন মানে বডিতে জলটা রয়ে যাচ্ছে। এবারে এখানে জানতে চেয়েছে যে কোন পার্টে কাজ করছে ADH হরমোনটা, পার্টিকুলারলি কোন পার্টে কাজ করছে নেফ্রনের। অপশন রয়েছে প্রক্সিমাল টিউবিউল, বোমেন্স ক্যাপসুল, ডিস্টাল টিউবিউল এবং কালেক্টিং ডাক্ট। এবং ADH হরমোন যেটা রয়েছে এটা কালেক্টিং ডাক্টে কাজ করে। আমরা জানি যে নেফ্রনের যে স্ট্রাকচার রয়েছে এখানে যদি তুমি গ্লোমেরুলাস থেকে শুরু করো, এরপরে হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল PCT, তারপরে হচ্ছে তোমার লুপ অফ হেনলি, তারপরে রয়েছে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল এবং তারপরে রয়েছে এরকম জড়িয়ে তারপরে কালেক্টিং ডাক্ট হয়ে নামে। তো এই যে লাস্টে যে কালেক্টিং ডাক্টের পার্ট রয়েছে এই কালেক্টিং ডাক্টে হচ্ছে ADH হরমোনটা কাজ করছে। নেক্সট দেখো হুইচ কেমিক্যাল প্রেজেন্ট ইন দ্য অ্যাক্রোমিয়াল টিপ অফ স্পার্ম
ফেসিলিটেট দ্য পেনিট্রেশন অফ জোনা পেলুসিডা অফ ওভাম, ওভামের জোনা পেলুসিডাকে পেনিট্রেট করার জন্য স্পার্মের অ্যাক্রোমিয়াল টিপে কোন কেমিক্যাল প্রেজেন্ট থাকে? এখানে অপশন রয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, হায়ালুরোনিডেজ, ফরমালিন এবং অ্যাসিটাইলকোলিন। এটার অ্যান্সার নিশ্চয়ই তোমরা সবাই জানো, এটা হচ্ছে হায়ালুরোনিডেজ এখানে থাকে। The large amount of progesterone secreted during the secretory phase of menstrual cycle is responsible for, সিক্রেটরি ফেজ যে রয়েছে মেনস্ট্রুয়াল সাইকেলের সিক্রেটরি ফেজ, সেইখানটায় একটা বড় অ্যামাউন্টে প্রোজেস্টেরন রিলিজ হয়। তো এই প্রোজেস্টেরনের কাজ কি? দ্য অনসেট অফ ওভুলেশন, দ্য রেগুলেশন অফ মেনস্ট্রুয়েশন, দ্য ইনসিডেন্স অফ ক্যাপিলারি ফ্র্যাজিলিটি এবং সাস্টেনিং দ্য থিক এন্ডোমেট্রিয়াম অফ দ্য ইউটেরাস। এখানে বুঝতে হবে যে সিক্রেটরি ফেজ যেটা, সেটা হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজের ঠিক আগে হয় এবং এই জায়গাতে আমাদের এন্ডোমেট্রিয়ামের ডেভেলপমেন্ট হয়। কেন ডেভেলপমেন্ট হয়? কারণ হচ্ছে যে যদি ফার্টিলাইজেশন হয়, ওভাম রিলিজের পরে যদি ফার্টিলাইজেশন হয়, তাহলে ফার্টিলাইজ ওভামটা এন্ডোমেট্রিয়াম ক্যাভিটিতে ওখানে এসে ইমপ্ল্যান্ট হবে। তাহলে সেই ইমপ্ল্যান্টের জন্য একটা থিক এন্ডোমেট্রিয়াম প্রয়োজন এবং প্রোজেস্টেরন রিলিজ হচ্ছে সেই থিক এন্ডোমেট্রিয়ামটাকে সাস্টেন করার জন্য। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে এটা। এবং আমরা এটাও জানি যে প্রোজেস্টেরন হরমোনটা থ্রু আউট প্রেগনেন্সিটাকে মেনটেন করে নিয়ে যেতে হেল্প করে। তাহলে থ্রু আউট প্রেগনেন্সি মেনটেনেন্সের জন্য যার ভূমিকা রয়েছে সেটাও হচ্ছে আমাদের প্রোজেস্টেরন। নেক্সট দেখো, which factor primarily enables the arteries to expand and contract during the phases of cardiac systole and diastole? এখানে বলছে যে কার্ডিয়াক সিস্টোল বা কার্ডিয়াক ডায়াস্টোল এগুলোর জন্য কোন ফ্যাক্টরটা রেসপন্সিবল এই আর্টারিগুলোর এক্সপান্ড বা কন্ট্রাক্ট করার জন্য? অপশন রয়েছে লেন্থ অফ দ্য আর্টারিজ, ইলাস্টিসিটি অফ দ্য আর্টেরিয়াল ওয়ালস, ভলিউম অফ রেড ব্লাড সেলস ইন দ্য ব্লাড, থিকনেস অফ দ্য আর্টেরিয়াল ওয়াল। তাহলে এই যে একটা আর্টারি সেটা কন্ট্রাক্ট করবে বা এক্সপ্যান্ড করবে, এটা কিসের জন্য করবে? আমরা জানি যে আর্টারি যেগুলো রয়েছে সেগুলো একটু স্পেশালাইজ, মানে ভেন এবং আর্টারির মধ্যে ডিফারেন্স রয়েছে। আর্টারিয়াল ওয়ালগুলো একটু মোটা হয়, সেগুলো একটু ইলাস্টিসিটি থাকে, সেটা একটু চওড়াও হয়, তাই না? তাহলে এখানটায় বলছে যে কোন ফ্যাক্টরটা রেসপন্সিবলি আর্টারিটা কন্ট্রাক্ট করছে বা রিলাক্স করছে, এটা। তাহলে এটা হচ্ছে ইলাস্টিসিটির কথা বলা হচ্ছে। তাহলে ইলাস্টিসিটি রয়েছে বলে আর্টারিগুলো কিন্তু কন্ট্রাক্ট বা এক্সপ্যান্ড করতে পারছে, তাই তো? In the lower limbs, blood must flow a considerate distance against gravity. তাহলে পায়ের দিকে মানে নিচের দিকের লিম্বগুলোতে ব্লাডকে গ্র্যাভিটির এগেনস্টে যেতে হয়, কারণ আমাদের পা থেকে আমরা যখন দাঁড়িয়ে রয়েছি, তাহলে হার্ট যদি এখানে থাকে, এখানে পা রয়েছে, তাহলে পা থেকে যখন উপরের দিকে সার্কুলেশন যাচ্ছে, তাহলে গ্র্যাভিটির অপোজিটে যেতে হচ্ছে। হোয়াট স্পেশালিটি ইজ ফাউন্ড ইন দ্য ভেসেলস অফ দ্য লোয়ার লিম্বস টু মেক ইট ইজিয়ার? আমাদের যে নিচের দিকের ভেসেলসগুলো রয়েছে, পায়ে যে ভেসেলসগুলো রয়েছে, সেখানে কি কোনো স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স রয়েছে বা কোনো স্পেশাল ফিচার রয়েছে আমাদের নিচের দিকের ভেসেলসে, যাতে তারা এই আমাদের গ্র্যাভিটির অপোজিটে কাজ করতে পারে? অপশন দেখো, থিকনেস অফ দ্য ভেসেল ইজ মোর, এক্সট্রা ইলাস্টিক টিস্যুস আর ফাউন্ড, সেমিলিউনার ভালভস আর ইন গুড নাম্বারস, লেন্থ অফ দ্য ভেসেল ইজ মোর। তাহলে এখানে কি হবে অপশন? বুঝতে পারছো অ্যান্সারটা? সেমিলিউনার ভালভস আর ইন গুড নাম্বার। সেমিলিউনার ভালভস এটা কি করে? এই যে ধরো একটা ব্লাড ভেসেলস, এটা আমি ধরে নিচ্ছি একটা ব্লাড ভেসেলস, এখান থেকে ব্লাডটা অপোজিটে যাবে এবং এই সেমিলিউনার ভালভসগুলো এরকমভাবে থাকে, ঠিক আছে? তাহলে যখনই এই ব্লাডটা এখান থেকে এই জায়গাটায় পেরিয়ে গেল, তখন এই ভালভটা এরকমভাবে বন্ধ হয়ে যাবে, ওটা আর নিচের দিকে নামতে পারবে না। এর ফলে ওয়ান ওয়েতে যখন ভালভগুলো উপরের দিকে ওপেন হচ্ছে, নিচের দিকে হলে ক্লোজ হয়ে যাবে, তো সেই জন্য ব্লাডটা আর নিচের দিকে নেমে আসতে পারছে না। তো এই সেমিলিউনার ভালভগুলো লোয়ার লিম্বে বেশি থাকে বলে সহজেই গ্র্যাভিটির এগেনস্টে আমাদের পা থেকে ব্লাডটা হার্ট অবধি পৌঁছে যায়। হুইচ ফলোয়িং এজেন্ট কজেস ডিসকালারেশন অফ টিথ ইফ টেকেন উইথ মিল্ক? তাহলে মিল্কের সাথে আমরা কোন এজেন্টটা অ্যাড করলে সেখানে টিথের ডিসকালারেশন হবে? অপশন বলছে সিপ্রোফ্লক্সাসিন, মেট্রোনিডাজোল, পেনিসিলিন এবং টেট্রাসাইক্লিন, এবং এখানে অ্যান্সার হবে এটা টেট্রাসাইক্লিন। হুইচ অফ দ্য ফলোয়িং প্যাথোজেন কজেস গ্যাস গ্যাংগ্রিন? গ্যাস গ্যাংগ্রিনের জন্য কোন প্যাথোজেন রেসপন্সিবল? গ্যাস গ্যাংগ্রিনের জন্য রয়েছে ক্লস্ট্রিডিয়াম পারফিনজেন্স। সেপ্টিসেমিয়া কাকে বলবো? প্রসেস অফ পাস ফর্মেশন, স্প্রেড অফ টক্সিক প্রোডাক্ট ইন ব্লাড স্ট্রিম, ইনভেশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন অফ ব্যাকটেরিয়া ইন দ্য ব্লাড স্ট্রিম, আর স্প্রেড অফ অর্গানিজম ইন ব্লাড স্ট্রিম। তাহলে এখানে এটা কি হবে? যদি ব্লাড স্ট্রিমের মধ্যে
কোনো পজিটিভ মানে কোনো প্যাথোজেনিক ব্যাকটেরিয়া প্রেজেন্ট থাকে, যদি জাস্ট প্রেজেন্ট রয়েছে তখন সেটাকে আমরা ব্যাকটেরিমিয়া বলি। আর যদি সেক্ষেত্রে একটা ইনভেশন এবং মাল্টিপ্লিকেশন হয় ব্লাড স্ট্রিমের মধ্যে তখন সেটাকে আমরা সেপ্টিসেমিয়া বলবো। শুধুমাত্র প্রেজেন্ট থাকলে ব্লাডের মধ্যে যদি এই কোনো ব্যাকটেরিয়া বা প্যাথোজেন প্রেজেন্ট থাকে তখন সেটাকে আমরা ব্যাকটেরিমিয়া বলছি। এবং যদি সেই ব্যাকটেরিয়াটা ইনভেশন হয় বা মাল্টিপ্লিকেশন হয় তখন সেটাকে আমরা সেপ্টিসেমিয়া বলছি। ক্লাস্টার অফ পোলার ফ্লাজেলা ইজ কল, অর্থাৎ এই যে তোমার এরকমভাবে যে থাকে এবং তার একটা সাইডে যদি পোলার ফ্লাজেলা এরকমভাবে প্রেজেন্ট থাকে তখন সেটাকে আমরা কি বলবো? অপশনে রয়েছে পেরিট্রিকাস, অ্যাম্ফিট্রিকাস, লোফোট্রিকাস এবং মোনোট্রিকাস। তাহলে এটাকে আমরা লোফোট্রিকাস বলি, তাই না? যেখানে একটা সাইডে টাফটের মতো করে পোলার মানে একটা পোলে টাফটের মতো করে ফ্লাজেলা প্রেজেন্ট রয়েছে, একগোছা ফ্লাজেলা প্রেজেন্ট রয়েছে, সেটাকে আমরা লোফোট্রিকাস বলছি। আর বাকি যেগুলো রয়েছে সেগুলো মনে আছে? যেমন ধরো পেরিট্রিকাস, যেখানে পুরোটা জুড়ে মানে চারিদিকে এরমভাবে ছড়িয়ে থাকবে, এটাকে পেরিট্রিকাস বলা হয়। অ্যাম্ফিট্রিকাসের ক্ষেত্রে দুটো সাইডে মানে একটা সিঙ্গেল ফ্লাজেলাম থাকতে পারে বা অপোজিট সাইডে দুটোও থাকতে পারে, এটাকে অ্যাম্ফিট্রিকাস বলা হয়। আর মোনোট্রিকাস যেটা রয়েছে সেখানে এটার মধ্যে এই একটি সাইডে একটি ফ্লাজেলা প্রেজেন্ট থাকবে, এখানে কোনো ক্লাস্টার থাকবে না। ঠিক আছে, তাহলে এরকমভাবে এটার ছিল ক্লাসিফিকেশন ওই ফ্লাজেলার যে লোকেশন সেটার উপর। এবং ফ্লাজেলা কি কাজে লাগে সেটাও একটা থাকে কোশ্চেন। ফ্লাজেলা হচ্ছে ব্যাকটেরিয়াগুলোকে বা এই সেলগুলোকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে, মানে মুভমেন্টে হেল্প করে। লাইফ সাইকেল অফ ম্যালেরিয়া প্যারাসাইট ওয়াজ ফার্স্ট ডিসক্রাইবড বাই, তাহলে এটা হচ্ছে মাইক্রোবায়োলজির একটা কন্ট্রিবিউশনের কোশ্চেন এবং মাইক্রোবায়োলজিতে কন্ট্রিবিউশন থেকে একটা কোশ্চেন পরীক্ষাতে আসেই, তাহলে এগুলো মুখস্থ করতে হবে। লাইফ সাইকেল অফ ম্যালেরিয়া প্যারাসাইট আমাদের কে দিয়েছেন? এটা দিয়েছিলেন আমাদের রোনাল্ড রস। The energy value of foods has long been expressed in terms of এনার্জি ভ্যালু, ফুডের যে এনার্জি ভ্যালু সেটাকে আমরা কি দিয়ে মানে তার এটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করি? নিউটন, কিলো ক্যালোরি, জুলস এবং অ্যাম্পায়ার। এটাও তোমরা জানো, এটা কিলো ক্যালোরি। আমরা কে ক্যাল বলে লিখি, যে কোনো একটা খাবারের পাশে কত কিলো ক্যালোরি সেটা লেখা থাকে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড, এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড কোনটা? অপশন রয়েছে লিনোলেইক অ্যাসিড, ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল এবং ল্যালোনিন। তাহলে এটার অ্যান্সার কি হবে? এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড হচ্ছে লিনোলেইক অ্যাসিড। লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড এগুলো সমস্ত এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিডের মধ্যে পড়ে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ গুড কোলেস্টেরল, গুড কোলেস্টেরল কোনটা? কাইলোমাইক্রন, এইচডিএল, ভিএলডিএল এবং এলডিএল। তাহলে এলডিএল এবং ভিএলডিএল এই দুটো এগুলো হচ্ছে লো কোয়ালিটি। ঠিক আছে, এটা এইভাবেই মনে রাখতে পারো যে এলডিএল মানে লো কোয়ালিটির, এইচডিএল মানে হাই কোয়ালিটি। ঠিক আছে, তাহলে গুড কোলেস্টেরল বলেছে, তাহলে এটা এইচডিএল হবে। লাইসিন ইজ ফাউন্ড ইন, লাইসিন কোথায় পাওয়া যায়? লাইসিন পাওয়া যাবে আমাদের অপশনে রাইস, ডালিয়া, পালস, মিল্ক রয়েছে, তাহলে লাইসিন পাওয়া যাবে পালসের মধ্যে। নেক্সট রয়েছে আ ভেরি লো ইনটেক অফ থায়ামিন বা ভিটামিন বি1 ফর আ প্রলং পিরিয়ড লিডস টু, যদি একটা প্রলং পিরিয়ড ধরে ভিটামিন বি1 বা থায়ামিনের খুব লো ইনটেক হয় তাহলে কি হবে? রিকেটস, স্কারভি, বেরিবেরি, নাইট ব্লাইন্ডনেস। তাহলে থায়ামিনের যে ডেফিসিয়েন্সি হয়, থায়ামিনের অভাবে বেরিবেরি হয়, আমরা সেই ছোটোবেলা থেকে পড়ছি, তাহলে থায়ামিনের ডেফিসিয়েন্সির জন্য বেরিবেরি হচ্ছে। তারপর বলেছে আ 4-year-old boy whose family follows a strict vegetarian or vegan diet undergoes a preschool physical examination. The child is likely to have deficiency of, একটা 4 বছরের বাচ্চা যার ফ্যামিলি স্ট্রিক্ট ভেজিটেরিয়ান বা ভেগান ডায়েট ফলো করে সেক্ষেত্রে প্রিস্কুল ফিজিক্যাল এক্সামিনেশনে আমরা কিসের ডেফিসিয়েন্সি পাবো? এবং আমরা এটা পড়েছিলাম যে ভেজিটেবল সোর্সে ভিটামিন বি12 থাকে না, অ্যানিম্যাল প্রোটিন আমাদের দরকার ভিটামিন বি12 জন্য। তাহলে যে ক্ষেত্রে ভেগান ডায়েট খাওয়া হবে সেক্ষেত্রে আমাদের ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি আমরা পাবো। এক্সেসিভ ইউজ অফ অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং অর জেনারেলাইজেশন টু ডিক্রিজ পেনফুল থিঙ্কিং ইজ, এখানে বলছে যে যদি অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং বা জেনারেলাইজেশন, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিংকে যদি এক্সেসিভলি ইউজ করি বা যদি ডিক্রিজ পেনফুল থিঙ্কিংকে জেনারেলাইজেশন করা হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? প্রজেকশন, র্যাশনালাইজেশন, ইন্টেলেকচুয়ালাইজেশন বা ওভার এক্সপ্লানেশন। তাহলে দেখো প্রজেকশন মানে হচ্ছে যে আমার যেটাই দোষ ছিল সেই দোষটাকে আমি কি করছি, আমার দোষটাকে আমি একটা অন্যের ওপরে চাপিয়ে দিলাম, তাহলে এটা হচ্ছে প্রজেকশন। র্যাশনালাইজেশনের জন্য আমি কি করি, আমি যে কাজটা করেছি সেটা রেসপন্সিবিলিটি আমি নিতে পারছি না, তো সেই জন্য আমি তার জন্য এক্সকিউজ দিচ্ছি, এটাকে র্যাশনালাইজেশন বলা বা র্যাশনাল দেখানো, কারণ দেখানো বা এক্সকিউজ দেখানো, এটা হচ্ছে র্যাশনালাইজেশন।
ইন্টেলেকচুয়ালাইজেশনে কি হয়, এখানে আমি আমার ইন্টেলেক্টকে কাজে লাগাই, এখানে আমি বুদ্ধিমত্তা দিয়ে যে কোনো একটা কোনো কিছুকে এক্সপ্লেন করি, বা সেখানে আমি আমার নিজের যে ইমোশনাল যেটা রয়েছে সেই ইমোশনালটাকে আমি এখানটায় কিন্তু শো করি না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার পেনফুল থিঙ্কিং যেটা রয়েছে, পেনফুল থিঙ্কিংকে আমরা ডিক্রিজ করছি বা অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিংকে আমরা জেনারেলাইজড করছি। তাহলে এখানে অ্যান্সার কি হবে, এখানে অ্যান্সার হবে ইন্টেলেকচুয়ালাইজেশন। নেক্সট দেখো, অ্যান আইকিউ লেভেল অফ 70 to 79 ইজ ক্লাসিফাইড অ্যাজ, 70 থেকে 79-এর আইকিউ লেভেলকে আমরা কি বলবো? অপশন রয়েছে ডাল, নর্মাল, অ্যাভারেজ, মেন্টালি রিটার্ডেড এবং বর্ডার লাইন। তাহলে এটার অ্যান্সার কি হবে, এটা হচ্ছে বর্ডার লাইন হবে। এরপরে লেস দেন 70 যদি হয়, লেস দেন 70 হলে আমরা মেন্টালি রিটার্ডেড বলি, আর ডাল নর্মালের ক্ষেত্রে আমরা বলছি যে 80 থেকে 89। এরপর দেখো, WHO ক্লাসিফাইড পার্সোনালিটি অ্যাজ, সরি এটা হু ক্লাসিফাইড পার্সোনালিটি অ্যাজ এক্সট্রোভার্ট অ্যান্ড ইন্ট্রোভার্ট। এক্সট্রোভার্ট এবং ইন্ট্রোভার্টের এই ক্লাসিফিকেশন আমাদের কে দিয়েছেন? অপশন রয়েছে গর্ডন অ্যালপোর্ট, কার্ল জি জাং, ওয়াটসন এবং ব্রুনার। তো এক্সট্রোভার্ট ইন্ট্রোভার্টের ক্লাসিফিকেশন আমাদেরকে জাং দিয়েছেন। অ্যালপোর্টেরও ক্লাসিফিকেশন রয়েছে, কিন্তু এটা জাংয়ের ক্লাসিফিকেশন, যিনি এক্সট্রোভার্ট ইন্ট্রোভার্ট এটা দিয়েছিলেন। Final stage of development in the expanding social areas of maturing individuals during adulthood is, তাহলে এখানে বলছে ডেভেলপমেন্টের যে ফাইনাল স্টেজ রয়েছে সেখানটায়, এবং এখানে বলছে যে সোশ্যাল রেডিয়াস ম্যাচিউরিং ইন্ডিভিজুয়ালস ডিউরিং অ্যাডাল্টহুড। অপশনে বলছে ইন্টিমেসি, জেনারেটিভিটি, আইডেন্টিটি এবং ইন্টিগ্রিটি। তাহলে এটাকে কি বলতে চাইছে, এটা হচ্ছে ইন্টিগ্রিটি, যেটা আমার ফাইনাল স্টেজ অফ ডেভেলপমেন্ট থাকে। তাহলে ফাইনাল স্টেজ অফ ডেভেলপমেন্ট যেখানে ছিল সেখানে ইন্টিগ্রিটি ভার্সাস ডিসপেয়ার ছিল, তাহলে এটা হচ্ছে ফাইনাল স্টেজ। আর ইন্টিমেসি যেটা রয়েছে এটা তো আমরা ইয়ং অ্যাডাল্টহুডে দেখতে পাই। আইডেন্টিটি ভার্সাস রোল কনফিউশন অ্যাডোলেসেন্সের মধ্যে থাকে। আর জেনারেটিভিটি এটা হচ্ছে মিডিল অ্যাডাল্টহুডের ক্ষেত্রে আমরা দেখতে পাই। তাহলে এখানটায় অ্যান্সার হচ্ছে এটা ইন্টিগ্রিটি। নেক্সট দেখো, এক্সোগ্যামি ইজ ডিফাইন্ড অ্যাজ, এক্সোগ্যামি কাকে বলা হয়? এক্সোগ্যামি মানে হচ্ছে যে ম্যারেজ আউটসাইড আ গ্রুপ, আউটসাইড আ গ্রুপে ম্যারেজ হলে বলবো এক্সোগ্যামি, এবং উইদিন আ গ্রুপ হলে তাকে বলবো এন্ডোগ্যামি। হু ইজ দ্য ফাদার অফ সোশিওলজি, সোশিওলজির ফাদার আমরা কাকে বলি? এটা আমরা বলে থাকি অগাস্টে কোমটি। দ্য টাইপ অফ ম্যারেজ ইন হুইচ ওয়ান ওমেন ম্যারিজ সেভারেল ম্যান, একজন ওমেন যখন সেভারেল ম্যানকে বিয়ে করছে তখন তাকে কি বলা হয়? তাহলে এটা একটা রয়েছে মনোগ্যামি এবং একটা হচ্ছে পলিগ্যামি, এবং পলিগ্যামির মধ্যে দুটো ভাগ রয়েছে, পলিঅ্যান্ড্রি এবং পলিগাইনি। এবং যেখানে একজন ওমেন সেভারেল ম্যানকে বিয়ে করছে সেটাকে আমরা পলিঅ্যান্ড্রি বলি, এবং অপোজিট অর্থাৎ যদি একজন মেন সেভারেল ওমেনকে বিয়ে করে তখন সেটাকে আমরা পলিগাইনি বলবো। Any small group marked by continuous close interaction of a highly personal and emotionally supportive nature is called an dash group. তাহলে একটা স্মল গ্রুপের কথা বলা হচ্ছে যেখানে ক্লোজ ইন্টারাকশন থাকছে এবং হাইলি পার্সোনাল এবং ইমোশনাল সাপোর্ট থাকছে, সেটাকে আমরা কি গ্রুপ বলবো? তাহলে এখানে ইন্টারেস্ট, সেকেন্ডারি, প্রাইমারি এবং রেফারেন্স রয়েছে, এবং এটা অবশ্যই একটা প্রাইমারি গ্রুপ হবে যেখানে ইন্টিমেট ক্লোজ রিলেশনশিপ প্রেজেন্ট থাকে। Marriage of a man with the childless widow of his decreased brother is known as, decreased brother, ব্রাদারের যদি হচ্ছে ওয়াইফকে, চাইল্ডলেস ওয়াইফকে বিয়ে করা হয় তখন সেটাকে আমরা লেভিরেট ম্যারেজ বলি, এবং যদি অপোজিট হয় তখন সেটাকে সোরোরেট বলা হয়। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ ক্যারেক্টারিস্টিক্স অফ স্মার্ট অবজেক্টিভ, স্মার্ট অবজেক্টিভসের মধ্যে কোনটা পড়ে না? স্মার্ট অবজেক্টিভের মধ্যে স্পেসিফিক পড়ে, মিজারেবল পড়ে, টাইম বাউন্ড পড়ে, কিন্তু এক্সট্রা অরবিটারিলি ডিটেল যেটা রয়েছে, এক্সঅরবিট্যান্টলি ডিটেল যেটা রয়েছে এটা এখানে পড়ে না। স্মার্ট অবজেক্টিভস এটা হচ্ছে আমাদের এডুকেশন থেকে কোশ্চেন ছিল, স্মার্ট অবজেক্টিভসের মধ্যে কোনটা পড়ে না? তাহলে স্পেসিফিক রয়েছে, এস ফর স্পেসিফিক, এম ফর মিজারেবল, এ ফর অ্যাচিভেবল, আর ফর রেলিভেন্ট এবং টি ফর টাইম বাউন্ড। ঠিক আছে, আচ্ছা নেক্সট হয়েছে দ্য কারিকুলাম হুইচ ইজ প্ল্যান ফর আ লার্জ গ্রুপ অ্যান্ড প্রিপেয়ার্ড বাই গ্রুপ আউটসাইড দ্য এডুকেশন ইনস্টিটিউশন ইজ টার্মড অ্যাজ। এখানে কারিকুলামের একটা কোশ্চেন রয়েছে, এখানে বলছে যে একটা কারিকুলাম যেটা হচ্ছে একটা লার্জ গ্রুপে আমরা ক্রিয়েট করছি, এবং সেখানটায় বলছে যে গ্রুপ আউটসাইড দ্য এডুকেশন ইনস্টিটিউশন, বাইরে মানে আমার এডুকেশন ইনস্টিটিউশনের বাইরে এটাকে ক্রিয়েট করা হচ্ছে, তাহলে আমরা এটাকে কি বলবো? সোসাইটাল কারিকুলাম, ইনস্টিটিউশনাল কারিকুলাম, ইনস্ট্রাকশনাল কারিকুলাম নাকি ডিস্ট্রিবিউশনাল কারিকুলাম? এটার অ্যান্সার হবে সোসাইটাল কারিকুলাম। সোসাইটাল কারিকুলাম অর্থাৎ যেখানটায় আমরা একটা বড় গ্রুপের দ্বারা প্রিপেয়ার করা হচ্ছে এবং এটা সোসাইটির বাইরে হচ্ছে, মানে যেহেতু সোসাইটির বাইরে হচ্ছে সেজন্য এটাকে সোসাইটাল কারিকুলাম বলা হচ্ছে।
এছাড়া ইনস্টিটিউশনাল কারিকুলাম রয়েছে। ইনস্টিটিউশনাল কারিকুলাম অবশ্যই ইন্টারনালি হবে এবং ইনস্টিটিউটের দ্বারা হবে এবং স্পেসিফিক গ্রুপ অফ স্টুডেন্টসের ওপরে সেটাকে আমরা অ্যাডমিনিস্টার করব। আর ইনস্ট্রাকশনাল কারিকুলাম যেটা থাকবে সেটা ডে টু ডে ইনস্ট্রাকশন বা উইক বাই উইক ইনস্ট্রাকশন এরকমভাবে ওটাকে প্রিপেয়ার করা হবে। ঠিক আছে, তাহলে ইনস্টিটিউশনাল আর ইনস্ট্রাকশনাল এরকমভাবে করা হয়। নেক্সট রয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ টাইপ অফ কমিউনিকেশন ইন আ অর্গানাইজেশন হোয়ার ইনফরমেশন ফ্লোজ বিটুইন সাবঅর্ডিনেট অ্যান্ড সুপিরিয়ার্স। তাহলে এখানে বলছে যে একটা টাইপ অফ কমিউনিকেশন যেখানে ইনফরমেশন ফ্লো করবে সাবঅর্ডিনেট এবং সুপিরিয়ারদের মধ্যে। অপশনে রয়েছে ভার্টিক্যাল, হরাইজন্টাল, আপওয়ার্ড এবং ডায়াগোনাল কমিউনিকেশন। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটা হবে ভার্টিক্যাল কমিউনিকেশন। কেন? ভার্টিক্যাল এবং হরাইজন্টাল দু রকমের কমিউনিকেশন হয়, তাহলে ভার্টিক্যাল কমিউনিকেশনে আপ অ্যান্ড ডাউন দুটোই হওয়া পসিবল, সেই জন্য এটা ভার্টিক্যাল। আর যদি হচ্ছে যে হরাইজন্টাল হয় তাহলে সাইড বাই সাইড, মানে সেম লেভেলে আমরা যেরকমভাবে কথা বলি বা সেম লেভেলে আমরা যেভাবে কমিউনিকেশন করি সেটার জন্য হরাইজন্টাল কমিউনিকেশন হবে। যেরকমভাবে আমরা সোশিওলজিতে মোবিলিটি পড়ি সেরকমভাবেই আমরা এখানটায় মোবিলিটির মতো করে ভাবতে পারি যে হরাইজন্টালের ক্ষেত্রে দুটো সাইডে হয়, আর এটা হচ্ছে সেম হায়ারার্কিয়াল লেভেলে যেমন আমরা আমাদের কালিগদের সাথে কথা বলছি। আর ভার্টিক্যাল কমিউনিকেশন হচ্ছে আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড দু রকমই হওয়া সম্ভব। আচ্ছা, আরেকটা রয়েছে এখানে ডায়াগোনাল কমিউনিকেশন। ডায়াগোনাল কমিউনিকেশন হচ্ছে যে ডিফারেন্ট লেভেলে আর কি, মানে যেমন ধরো আমি হচ্ছে যে যাচ্ছি অফিসে, যে সেখানে গ্রুপ ডি বা সেখানে যারা ক্লার্ক রয়েছে তাদের সাথে কথা বলছি, এই যে কমিউনিকেশনটা এটা ডায়াগোনাল কমিউনিকেশন বলা হয়। তারপর বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ মেথড অফ টিচিং দ্যাট ইনভলভস প্র্যাকটিক্যাল হ্যান্ডস অন লার্নিং ফর স্টুডেন্ট। এখানে বলছে স্টুডেন্টদেরকে আমরা প্র্যাকটিক্যাল হ্যান্ডস অন লার্নিংয়ের জন্য যে মেথড অফ টিচিং ইউজ করি সেটা কোনটা? কেস স্টাডি, ডেমনস্ট্রেশন, লেকচার এবং প্যানেল ডিসকাশন। তাহলে যে ক্ষেত্রে হ্যান্ডস অন প্র্যাকটিস রয়েছে সেক্ষেত্রে এটা ডেমনস্ট্রেশন হবে। হুইচ লিডারশিপ স্টাইল ইনভলভস ডেলিগেটিং অথরিটি অ্যান্ড এনকারেজিং সাবঅর্ডিনেশন ইন ডিসিশন মেকিং। তাহলে লিডারশিপ স্টাইলের মধ্যে কোথায় অথরিটিটাকে আমরা ডেলিগেট করছি এবং ডিসিশন মেকিংয়ের সাথে আমরা কোলাবোরেট করছি? অটোক্রেটিক, লেজারফেয়ার, ডেমোক্রেটিক এবং ট্রানজ্যাকশনাল। তাহলে এটা কি হবে? এটা ডেমোক্রেটিক হবে, কারণ অটোক্রেটিকের ক্ষেত্রে যিনি লিডার থাকেন তিনি নিজেই ডিসিশন নেন। ডেমোক্রেটিকের ক্ষেত্রে আমরা হচ্ছে ডিসিশন নিতে পারি, মানে ম্যানেজার এবং সাবঅর্ডিনেট সবাই আলোচনা করে ডিসিশন নেন। আর লেজারফেয়ার যেটা রয়েছে সেখানে সবাই নিজের নিজের মতো কাজ করছে, কেউ কারো কথা শুনছে না, এবং এক্ষেত্রে এটা খুবই পুয়ার কাইন্ড অফ লিডারশিপ বলতে পারি, যেখানে কোনো কন্ট্রোল গ্রুপের উপরে থাকে না। হলো। আচ্ছা, আরেকটা যেটা আমরা বলি ট্রানজ্যাকশনাল লিডারশিপ। এক্ষেত্রে হচ্ছে যে একটা মানে ট্রানজ্যাকশন হওয়াতে আমরা যেখানে হেল্প করি আর কি, মানে এমন একজন লিডার যিনি একটা স্ট্রিক্টলি পারফরমেন্সের উপরে ডিপেন্ড করছেন বা স্ট্রিক্টলি তাকে গাইড করছেন, যার ফলে তার মধ্যে একটা ট্রান্সফরমেশন আসছে, তো সেক্ষেত্রে ট্রানজ্যাকশনাল লিডারশিপ সেটাকে বলা হয়। এবং এটা পারফরমেন্সের উপরে অ্যাকচুয়ালি ফোকাস করা হয়, এবং এক্ষেত্রে কোনো ওই যে কোলাবোরেশন বলেছে বা এই রকমের কিছু এখানটা কিন্তু থাকে না। বেশ। আচ্ছা, তারপর বলেছে হুইচ এক্সাম্পল বেস্ট রিপ্রেজেন্ট আ ক্যাজুয়াল হাইপোথিসিস, কজাল হাইপোথিসিস। তো কজাল বা ক্যাজুয়াল হাইপোথিসিসের ক্ষেত্রে আমরা কোনটা বলছি? এখানে দু রকমের থাকে, একটা অ্যাসোসিয়েশন এবং একটা কজাল, এরকমভাবে থাকে। তাহলে দেখো অপশনে বলছে হায়ার স্যাটিসফ্যাকশন ইন পেশেন্ট উইথ লোয়ার ইনকাম। তাহলে এখানে আমি একটা ডিরেকশন বলে দিচ্ছি যে ইনকাম যত কম হবে তত স্যাটিসফ্যাকশন বেশি হবে। তারপর বলছে হাইড্রোজেন পারক্সাইড প্রোভাইডস বেটার পিনসাইড কেয়ার দেন প্রভিজিন আয়োডিন। তাহলে আমি এখানে দুটোর মধ্যে তুলনা করছি, তাহলে এটাও একটা ডিরেকশনাল হাইপোথিসিস হয়ে গেল। ইয়ার্স অফ নার্সিং এক্সপিরিয়েন্স লিডস টু হায়ার জব স্যাটিসফ্যাকশন। যত বেশি দিন আমি নার্সিং এক্সপিরিয়েন্স আমার যত হবে তার জন্য জব স্যাটিসফ্যাকশন তত বেশি হবে। আর একটা বলছে লো স্যাটিসফ্যাকশন ইন ওল্ডার পেশেন্ট ইন আরবান এরিয়াস, যেখানে ওল্ডার পেশেন্টরা আরবান এরিয়ার ওল্ডার পেশেন্টদের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশন একটুখানি কম থাকে। তাহলে বেস্ট ক্যাজুয়াল হাইপোথিসিস কোনটা হবে? তাহলে দেখো ক্যাজুয়াল হাইপোথিসিস আর অ্যাসোসিয়েটিভ মানে কজ এন্ড এফেক্টের কথা আমরা যেটাকে বলি, তাই না? তাহলে দেখো যদি আমি কজ এন্ড এফেক্টের কথা ভাবি তাহলে ইনকামের সাথে স্যাটিসফ্যাকশনের কোনো রিলেশন নেই। আচ্ছা, হাইড্রোজেন পারক্সাইড এবং এই পিনসাইড কেয়ার প্রভিজিনাইজিন এখানে কম্প্যারিজন করা হচ্ছে, এটা কজ এন্ড এফেক্টের মধ্যে কোনো ব্যাপার না, এখানে আমরা কোনটা বেটার সেটা বলছি। আচ্ছা, ইয়ার্স অফ নার্সিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে জব স্যাটিসফ্যাকশন বেশি, তাহলে এক্সপিরিয়েন্সের সাথে স্যাটিসফ্যাকশনের রিলেশনশিপ রয়েছে আমরা ভাবতে পারি। আর একটা রয়েছে লো স্যাটিসফ্যাকশন ইন ওল্ডার পেশেন্ট ইন আরবান এরিয়া, এখানে কিসের জন্য লো স্যাটিসফ্যাকশন সেটা মেনশন করা নেই। তাহলে যদি আমি দেখি তাহলে অপশন 3 যেটা রয়েছে ইয়ার্স অফ নার্সিং এক্সপিরিয়েন্স লিডস টু হায়ার জব স্যাটিসফ্যাকশন, এর ক্ষেত্রে আমার এটা অ্যান্সার হবে। হুইচ টাইপ অফ রিসার্চ ডিজাইন ফোকাসেস অন ম্যানিপুলেটিং ভ্যারিয়েবলস টু অবজার্ভ দেয়ার এফেক্টস। তাহলে রিসার্চ ডিজাইনের কোন টাইপটা ভ্যারিয়েবলগুলোকে ম্যানিপুলেট করতে হেল্প করে বা
যেখানে আমরা কোন টাইপ অফ রিসার্চ ডিজাইনে আমরা রিসার্চের যে ভ্যারিয়েবলগুলো রয়েছে সেগুলোকে আমরা ম্যানিপুলেট করতে পারি। এখানে অপশন রয়েছে এক্সপেরিমেন্টাল, নন এক্সপেরিমেন্টাল, কোয়ালিটেটিভ এবং সার্ভে। তাহলে এটার অ্যান্সার কী হবে? অপশনে এক্সপেরিমেন্টাল, যেখানে র্যান্ডমাইজেশন থাকে, কন্ট্রোল থাকে এবং ম্যানিপুলেশন থাকে। তাহলে 3 রকমের জিনিস একসাথে থাকার জন্য আমরা এখানটায় এক্সপেরিমেন্ট করতে পারছি। এক্সপেরিমেন্টাল রিসার্চের মধ্যেই আমরা ভ্যারিয়েবলগুলোকে ম্যানিপুলেট করি, বাকি নন এক্সপেরিমেন্টালে আমরা কোনো ম্যানিপুলেশন করি না, ন্যাচারাল সেটিংসের মধ্যে আমরা দেখি। নেক্সট রয়েছে হুইচ কোয়ালিটেটিভ রিসার্চ ডিজাইন ইজ ফোকাসড অন স্টাডিং আ কালচার অর সোশ্যাল গ্রুপ ইন ইটস ন্যাচারাল সেটিং। তাহলে ন্যাচারাল সেটিংসের মধ্যে সোশ্যাল গ্রুপের কালচার যদি আমাকে দেখতে হয় তাহলে কোন কোয়ালিটেটিভ রিসার্চ ডিজাইন আমরা ইউজ করব। তাহলে যেহেতু কালচার দেখতে হবে, তাহলে কালচারের জন্য আমরা বলেছিলাম যে এথনিক ব্যাপারটা যায়, তাহলে এথনোগ্রাফিক্যাল রিসার্চের ক্ষেত্রে আমরা কালচার নিয়ে আলোচনা করব। Which sampling method requires dividing the population into groups and randomly selecting some groups for study? তাহলে এখানে বলছে যে প্রথমত আমি পপুলেশনকে কতগুলো গ্রুপে ভাগ করব এবং তারপরে কিছু গ্রুপকে আমি সেখান থেকে সিলেক্ট করে নেব এবং সেখান থেকে আমি স্যাম্পেল নেব। তাহলে দেখো আমরা দু রকমের পড়েছিলাম, একটা ছিল স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, যেখানে আমরা কতগুলো স্ট্র্যাটাতে ভাগ করি এবং সেই স্ট্র্যাটাগুলোর প্রত্যেকটা থেকে আমি কিছু কিছু স্যাম্পেল নিয়ে নিই, এটা ছিল স্ট্র্যাটিফাইড র্যান্ডম। আর এটা ছিল ক্লাস্টার স্যাম্পলিং, যেখানে আমরা অনেক বড় জিওগ্রাফিক্যাল লোকেশন থেকে কতগুলো লোকেশনকে ফার্স্ট চুজ করি এবং সেই লোকেশনগুলো থেকে কিছু কিছু স্যাম্পেল নিই। তাহলে এখানে বলেছে যে পপুলেশনকে আমরা কতগুলো গ্রুপে ডিভাইড করছি এবং সেখান থেকে কিছু গ্রুপকে স্টাডির জন্য নিয়ে নিচ্ছি, তাহলে এটা ক্লাস্টার স্যাম্পলিং হবে। কারণ এখানে আমি কিন্তু প্রত্যেকটা গ্রুপ থেকে পার্সনকে নিচ্ছি না, কিছু গ্রুপ আমি সেখান থেকে সিলেক্ট করছি, যেটা আমার ক্লাস্টারের ক্ষেত্রে যাবে। স্ট্র্যাটিফাইডের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা গ্রুপ থেকে স্যাম্পেল নিই। নেক্সট রয়েছে অল দ্য লার্নিং অ্যাক্টিভিটিস হুইচ আর প্ল্যান্ড অ্যান্ড গাইডেড বাই দ্য স্কুল ওয়েদার দে আর ক্যারিড আউট ইন গ্রুপস অর ইন্ডিভিজুয়ালি ইনসাইড অ্যান্ড আউটসাইড দ্য স্কুল নোন অ্যাজ। তাহলে এখানে বলছে লার্নিং অ্যাক্টিভিটিস যেগুলো স্কুলের মধ্যে প্ল্যান হচ্ছে এবং গাইড হচ্ছে এবং সেগুলো গ্রুপের ইন্ডিভিজুয়ালি বা স্কুলের মধ্যে সেগুলোকে আমরা ফলো করছি, এটাকে আমরা কি বলবো? লেসন প্ল্যান, কারিকুলাম, ডেমনস্ট্রেশন, সুপারভিশন। তাহলে লেসন প্ল্যান হচ্ছে একটা পার্টিকুলার লেসনের জন্য করা হয়ে থাকে, আর কারিকুলাম হচ্ছে যে আমার সারা বছরের যে প্ল্যানটা করা হয় সেটাকে কারিকুলাম বলা হয়। তাহলে এটার অ্যান্সার আমার কারিকুলাম হবে। নাম্বার হুইচ অকার্স মোস্ট ফ্রিকুয়েন্টলি ইন আ সেট অফ নাম্বারস ইজ। তাহলে এখানে বলছে যে মোস্ট ফ্রিকুয়েন্ট যে নাম্বার সেটাকে যখন আমরা কোনো সেট থেকে চুজ করি সেটাকে আমরা কি বলে থাকি? সেটাকে আমরা মোড বলে থাকি। তারপর রয়েছে লাস্ট কোশ্চেন রিসার্চ থেকে, হুইচ অফ দ্য ফলোয়িং লেভেলস অফ মেজারমেন্ট হ্যাজ আ স্কেল উইথ এন অ্যাবসোলিউট জিরো। অ্যাবসোলিউট জিরো আমাদের কোন লেভেল অফ মেজারমেন্ট স্কেলে রয়েছে? তাহলে 4 রকমের লেভেল অফ স্কেল হয়। প্রথমে 1 নম্বরে আছে নমিনাল, তারপরে 2 নম্বরে আছে অর্ডিনাল, তারপর 3 নম্বরে আছে ইন্টারভ্যাল এবং 4 নম্বরে আছে রেশিও। এবং এই 1 2 3 4 নাম্বারটা হচ্ছে যে কোয়ালিটির দিক থেকে। তাহলে সব থেকে লো কোয়ালিটি হচ্ছে নমিনাল এবং সব থেকে হাই কোয়ালিটি হচ্ছে যে রেশিও লেভেল। এবং রেশিও লেভেলের ক্ষেত্রে আমরা ট্রু জিরো বা অ্যাবসোলিউট 0 পয়েন্ট থাকে। অ্যাবসোলিউট জিরো বলতে বোঝায় যেখানটায় শূন্য হওয়া পসিবল, যেমন হাইট 0 হওয়া পসিবল, ওয়েট 0 হওয়া পসিবল, কিন্তু টেম্পারেচারে কখনো 0 হওয়া পসিবল নয়, সেই জন্য এটাকে আমরা ইন্টারভ্যাল স্কেলের মধ্যে ফেলে থাকি। পার্ট এ শেষ হলো, এবার চলে আসছি পার্ট বিতে, এবং পার্ট বিতে রয়েছে আমাদের মেন 6টা সাবজেক্ট থেকে কোশ্চেন। তাহলে চলো দেখে নিই কী কী রয়েছে। ফার্স্ট রয়েছে কনজেনিটাল অবস্ট্রাকশন অফ দ্য পোস্টেরিয়ার নেয়ার্স অ্যাট দ্য এন্ট্রান্স টু দ্য নাসোফেরিংস ইজ কল্ড। তাহলে পোস্টেরিয়ার নেয়ার্স যেখান থেকে নাসোফেরিং স্টার্ট হচ্ছে সেই জায়গাটায় যদি একটা অবস্ট্রাকশন থাকে তাহলে আমরা সেটাকে কি বলবো? ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা বলবো, ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া বলবো, কোয়েনাল অ্যাট্রেসিয়া বলবো, নাকি ডায়াফ্র্যাগমেটিক হার্নিয়া বলবো? তাহলে ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলার ক্ষেত্রে ট্রাকিয়া এবং ইসোফেগাসের মধ্যে জয়েন্ট থাকে, তাহলে সেটা হতে পারে। তারপরে সেটা হবে না, কারণ এখানে শুধুমাত্র নাসোফেরিংসের এন্ট্রান্সে জয়েন্ট বলেছে। আচ্ছা, ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া হচ্ছে ইসোফেগাসের কাছে, তাহলে নাসোফেরিংসের পরে কিন্তু ইসোফেগাস আছে, তাহলে এটাও হবে না। কোয়েনাল অ্যাট্রেসিয়া হবে এখানের অ্যান্সার। আর ডায়াফ্র্যাগমেটিক হার্নিয়া টোটালি আলাদা জিনিস, যেখানে ডায়াফ্রাম থেকে স্টোমাকের পার্ট বা ইন্টেস্টাইনের পার্টটা ওপরের দিকে উঠে আসে ওপেনিং দিয়ে, তো এটা হচ্ছে না। নেক্সট দেখো, হুইচ ইন্টারভেনশন শুড দ্য নার্স ইমপ্লিমেন্ট টু হেল্প প্রিভেন্ট অ্যাটেলেকটেসিস ইন আ ক্লায়েন্ট উইথ ফ্র্যাকচার্ড রিবস অ্যাজ আ রেজাল্ট অফ চেস্ট ট্রমা। তাহলে এখানে বলছে যে একটা ইন্টারভেনশন আমরা করছি, কেন করছি? অ্যাটেলেকটেসিস প্রিভেন্ট করার জন্য, যেখানে ফ্র্যাকচার রিব রয়েছে একটা পেশেন্টের, ফ্র্যাকচার হয়ে গেছে চেস্ট ট্রমার কারণে, তো সেক্ষেত্রে যাতে অ্যাটেলেকটেসিস না হয় তার জন্য আমরা কি করতে পারি? অপশন রয়েছে অ্যাপ্লাই আ থোরাসিক বাইন্ডার ফর সাপোর্ট, স্টপ পেন মেডিকেশন, দ্য ফার্স্ট ডে আফটার ইনজুরি,
পজিশন ক্লায়েন্ট ফেস ডাউন অন আ সফট ম্যাট্রেস আর এনকারেজ কাফিং অ্যান্ড ডিপ ব্রিদিং। তাহলে এক্ষেত্রে চেস্ট ট্রমার পেশেন্ট ক্যাটালেকটেসিস প্রিভেন্ট হওয়ার জন্য আমরা কাফিং এবং ডিপ ব্রিদিং এক্সারসাইজ বলতে পারি। Which of the following nursing measures would be most appropriate in the care of the patient who has acute epistaxis? Acute epistaxis এর একটা পেশেন্ট রয়েছে, তাহলে এক্ষেত্রে আমরা কোন নার্সিং মেজারটা নেব? টিল দ্য পেশেন্টস হেড ব্যাক, পেছন দিকে হেড ব্যাক করলে অ্যাসপিরেট করে যাবে, তাহলে এটা হবে না। প্লেস দ্য পেশেন্টস হেড বিটুইন হিজ লেগস, এটাও হবে না। পিঞ্চ নোজ অ্যান্ড পেশেন্ট লিন ফরওয়ার্ড, এটা হতে পারে। প্লেস ওয়ার্ম কম্প্রেস অন দ্য পেশেন্টস নেজাল বেস, ওয়ার্ম কম্প্রেশন আমরা দিই না, ওয়ার্ম কম্প্রেশন দিলে আরও বেশি ব্লিডিং হবে। ব্লিডিং বন্ধ করার জন্য ভেসো কনস্ট্রিকশন হওয়া প্রয়োজন, যে কারণে আমাকে কোল্ড কম্প্রেস দিতে হবে। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন 3। A nurse is caring for patient on diuretic therapy. Nurse would monitor the patient for which acid base disorder? ডাইউরেটিক থেরাপি রয়েছে মানে পেশেন্টের বডি থেকে ফ্লুইড লস হবে, তাহলে ফ্লুইড লস যদি হয় তাহলে আমার বডি থেকে বেশি বেশি করে ইউরিন বাইরে বেরিয়ে যাচ্ছে, তাহলে H+ আয়ন আমার বডি থেকে যদি বেরিয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমার বডিতে অ্যালকালোসিস আমি দেখতে পাবো, তাহলে এক্ষেত্রে মেটাবলিক অ্যালকালোসিস আমি পাবো। When pressure is applied to a swollen area, the indentation persists. After a release of indentation persists, the pressure is called. আচ্ছা, এখানে বলছে যে একটা সোলেন এরিয়াতে আমি প্রেশার অ্যাপ্লাই করছি এবং সেই প্রেশার অ্যাপ্লাই করলে এই যে প্রেশারটা অ্যাপ্লাই করলাম সেই প্রেশার দেওয়া আঙুলটা সরিয়ে নিলাম, কিন্তু তখনও হচ্ছে যে ওখানে সেই একটা আইডেন্টিটি মার্ক রয়ে যাচ্ছে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা পিটিং এডিমা বলে থাকি না, যে পিট হয়ে যায় আর কি, যেখানে আমি প্রেস করে করে দেখছি যে কতটা ফুলে রয়েছে, তো এটাকে আমরা পিটিং এডিমা বলে থাকি। While caring for a client with a portable wound drainage system, a nurse observes that the collection container is half full and empties it. What is the next nursing intervention? তাহলে এখানে বলছে যে একটা পোর্টেবল উন্ড ড্রেনেজ সিস্টেম রয়েছে এবং সেখানে নার্স দেখছে যে সেটা হাফ ফুল হয়ে গেছে, তো সেটাকে সে এমটি করলো। এরপরে নার্স কি করবে? এনসার্কেল দ্য ড্রেনেজ অন দ্য ড্রেসিং, ইরিগেশন দ্য সাকশন টিউব উইথ স্টেরাইল সেলাইন, clean the drainage port with an alcohol wipe, compress the container before closing the port. এখানটায় নার্স কি করবে? তাহলে যেহেতু সাকশন যেখানে থাকে বা এই যে পোর্টেবল উন্ড ড্রেনেজ সিস্টেম সেখানে একটা নেগেটিভ প্রেশার ক্রিয়েট করা থাকে যাতে ভেতর থেকে কোনো সিক্রেশন হলে বাইরে বেরিয়ে চলে আসে, তাহলে সেই সিক্রেশনটা তখনই হবে যদি আমি সেই জায়গাটায় একটা প্রেস করে রাখি বা সেখানটাতে নেগেটিভ প্রেশার দিই। তো নেগেটিভ প্রেশার দেওয়ার জন্য আমাকে কি করতে হবে? কন্টেনারটাকে প্রথমত কম্প্রেস করে দিতে হবে, তবেই আমরা সেক্ষেত্রে আবার সেটাকে ঠিক করতে পারবো, তাই না? তাহলে আমাকে প্রথমত কন্টেনারকে কম্প্রেস করতে হবে। এরপর দেখো, a 40-year-old unconscious patient is brought to the casualty following road traffic crash. His blood pressure was 60/60 of mercury. What will you do first? তো এখানে বলছে যে একটা 40-year-old আনকনসাস পেশেন্ট ক্যাজুয়ালিটিতে নিয়ে আসা হয়েছে রোড ট্রাফিক ক্র্যাশের পরে এবং তার ব্লাড প্রেশার 60/60 পেয়েছি। এবারে আমরা কি করব? অপশনে বলছে যে এয়ারওয়ে প্রোটেক্ট করব, ভেসো প্রেশার স্টার্ট করব, সিটি স্ক্যান করাবো, নাকি 2 লিটার ক্রিস্টালয়েড সলিউশন দেব। তাহলে আনকনসাস পেশেন্ট যেহেতু রোড ট্রাফিক ক্র্যাশ হয়েছে, তাহলে আমার প্রথম কাজ কি? আমার প্রথম কাজ হচ্ছে এয়ারওয়ে, তারপরে হচ্ছে ব্রিদিং এবং তারপরে সি সার্কুলেশন। তাহলে প্রথমে আমাকে এয়ারওয়ে প্রোটেক্ট করতে হবে, তারপরে আমি নেক্সট কথা ভাববো যে আমি এরপরে কি করব। আচ্ছা, তারপর দেখো, ইউ আর গিভিং ডেক্সট্রোজ 50% টু আ পেশেন্ট আইভি, অল আর দ্য কমপ্লিকেশন এক্সেপ্ট। আইভিতে আমি একটা 50% ডেক্সট্রোজ দিচ্ছি, কোনটা কমপ্লিকেশন হবে না? অপশন বলছে ইডিমা, রেনাল ফেলিওর, হাইপারগ্লাইসেমিয়া, থ্রম্বোফ্লেবাইটিস। যেহেতু 50% ডেক্সট্রোজ দিচ্ছি তাহলে তো হাইপারগ্লাইসেমিয়া হবেই, তাহলে হাইপারগ্লাইসেমিয়া আমার হচ্ছে। থ্রম্বোফ্লেবাইটিস যেহেতু এটা একটা হাইপারটনিক সলিউশন, তাহলে এক্ষেত্রে থ্রম্বোফ্লেবাইটিসও হতে পারে, এক্ষেত্রে থ্রম্বোফ্লেবাইটিস হতে পারে এবং ইডিমা ডেভেলপ করতে পারে, কারণ ফ্লুইড শিফট হয়, তাহলে এক্ষেত্রে ইডিমা ডেভেলপ করতে পারে, কিন্তু রেনাল ফেলিওর এখানটা ডেভেলপ করতে পারে না। তাহলে হাইপারটনিক সলিউশন 50% ডেক্সট্রোজ, এটা দিলে হাইপোগ্লাইসেমিয়া প্রিভেন্ট করার জন্য আমরা দিচ্ছি এবং রেনাল ফেলিওর এটা একটা ডাইরেক্ট কমপ্লিকেশন নয়, কারণ রেনাল ফেলিওর হতে হলে অনেক কিছু দরকার, তাই না? রেনাল ফেলিওর তো কিডনি ফেলিওর হয়ে যাওয়া, তাই না? তাহলে শুধুমাত্র 50% এক্সট্রোজ দিলে রেনাল ফেলিওর হবে না। আচ্ছা, তারপর বলছি নার্স ইজ কেয়ারিং ফর আ ক্লায়েন্ট উইথ অ্যাসাইটিস হু ইজ রিসিভিং অ্যালবুমিন। What infusion rate and oral fluid intake should the nurse expect to have the greatest therapeutic effect? একটু স্পেলিং মিস্টেকগুলোকে তোমরা কনসিডার করো।
আচ্ছা, তো এখানে বলছে যে একজন নার্স যার হচ্ছে অ্যাসাইটিস হয়েছে তাকে অ্যালবুমিন দেওয়া হচ্ছে, তো ইনফিউশন রেট বা ওরাল ফ্লুইড ইনটেকটা কীরকমভাবে হবে? আমরা কি স্লো রেট দেবো, স্লো আইভি দেবো এবং লিবারাল ফ্লুইড ইনটেক বলবো, স্লো আইভি রেট এবং রেস্ট্রিক্ট ফ্লুইড ইনটেক, র্যাপিড আইভি রেট উইথেল ফ্লুইড ইনটেক, নাকি র্যাপিড আইভি রেট মডারেট ফ্লুইড ইনটেক? তাহলে দেখো, প্রথমত অ্যালবুমিন যেটা হচ্ছে হাইপারটনিক সলিউশন, এবং এক্ষেত্রে অ্যাকচুয়ালি ক্রিস্টালয়েড এটা নয়, এটা কোলয়েড সলিউশন, এবং এই কোলয়েড সলিউশন হচ্ছে যে আমাদের অঙ্কোটিক প্রেশারটা বাড়ায়। অ্যালবুমিন অ্যাকচুয়ালি আমাদের ব্লাডের যে মেন প্রোটিন আমরা বলি, তাহলে মেন প্রোটিনে অ্যালবুমিন থাকে। তাহলে অ্যালবুমিন যখন আমি দেবো সেটা অবশ্যই আমি স্লো আইভি দেবো, ঠিক আছে? তাহলে স্লো আইভি তো আমি দিচ্ছি, এবং স্লো আইভির মধ্যে এবারে বলছে লিবারাল ফ্লুইড ইনটেক করতে বলবো, নাকি আমি একটা ফ্লুইডের রেস্ট্রিকশন দেবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো, প্রথমত আমি স্লো আইভি দিচ্ছি, তাহলে স্লো আইভি দিলে আস্তে আস্তে ভাস্কুলার ভলিউমটা ইনক্রিজ হবে, কারণ ব্লাডের মধ্যে যেহেতু আমি অ্যালবুমিন দিচ্ছি তাহলে ভলিউম ইনক্রিজ হবে এবং অঙ্কোটিক প্রেশার আস্তে আস্তে বাড়বে। তাহলে এক্ষেত্রে অ্যাসাইটিক ফ্লুইড যেটা রয়েছে সেটা আস্তে আস্তে, এখানে অ্যাসাইটিসের পেশেন্ট আমাকে বলে দিয়েছে, তাহলে অ্যাসাইটিক ফ্লুইড যেটা সেটা আস্তে আস্তে কি হবে, মোবিলাইজেশন হতে থাকবে, মানে মোবিলাইজেশন মানে আস্তে আস্তে রিলিজ হতে থাকবে। এবারে যদি আমি হচ্ছে ফ্লুইড রেস্ট্রিক্ট করে রাখি, তাহলে ওই ফার্দার যে ফ্লুইড অ্যাকুমুলেশন অ্যাবডোমিনাল ক্যাভিটিতে হচ্ছিল অলরেডি, যার জন্য তোমার অ্যাসাইটিস হয়ে রয়েছে, তাহলে সেটা আস্তে আস্তে সরে যাবে, ঠিক আছে? তাহলে ফ্লুইড ইনটেককে যদি আমি লিমিটেড রাখি বা সেটাকে যদি রেস্ট্রিক্টেড করে দিই, তাহলে সেক্ষেত্রে আমার অ্যাসাইটিসটা আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু যদি আবার এক্সেসিভ ফ্লুইড ইনটেক হয়, তাহলে যেরকম অ্যাসাইটিসের জন্য ফ্লুইড যে শিফট হচ্ছিল, অ্যালবুমিন দেওয়ার জন্য যে ফ্লুইডটা শিফট হচ্ছিল, সেটা কিন্তু আবার কাউন্টার অ্যাক্টিং হয়ে যাবে আর কি, তাহলে কোনো লাভ হবে না। তাহলে সেই জন্য আমরা এক্ষেত্রে স্লো আইভি রেট রাখি, স্লো আইভি রেট থাকবে এবং তার সাথে রেস্ট্রিক্টেড ফ্লুইড ইনটেক এক্ষেত্রে আমাকে করতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, সাইন অ্যান্ড সিমটমস অফ হাইপোথার্মিয়া আর অল এক্সেপ্ট, হাইপোথার্মিয়া সাইন সিমটমসের মধ্যে কোনটা পড়বে না? অপশন রয়েছে পোর ফিডিং, অ্যাপনিয়া, সেন্ট্রাল সায়ানোসিস এবং কুল এক্সট্রিমিটিস। তাহলে হাইপোথার্মিয়ার ক্ষেত্রে কুল এক্সট্রিমিটিস প্রেজেন্ট থাকে, পোর ফিডিং এর ক্ষেত্রে বাচ্চার থাকবে, এবং কখনো কখনো হাইপোথার্মিয়ার ক্ষেত্রে আমরা অ্যাপনিয়া পাই। অ্যাপনিয়ার কারণ হাইপোথার্মিয়া হলে যেহেতু বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু টিএবিসি হয়, মানে এক্ষেত্রে আমরা যেমন নর্মালি বড় পেশেন্টদের ক্ষেত্রে এবিসি লিখি, বাচ্চাদের ক্ষেত্রে এখানে টিএবিসি থাকে। কেন? কারণ বাচ্চাদের ক্ষেত্রে টেম্পারেচারটা খুবই ইম্পর্টেন্ট, এবং হাইপোথার্মিয়া হয়ে গেলে বেবির আর কোনো কিছুই কোনো মেকানিজমে তার কাজ করবে না, তাই না? তাহলে সেই জন্য বাচ্চাদের ক্ষেত্রে টেম্পারেচার খুবই ইম্পর্টেন্ট, এবং সেই জায়গাতে অ্যাপনিয়া হওয়ার সম্ভাবনা থাকে। এবং সেন্ট্রাল সায়ানোসিস, যেটা সেন্ট্রাল সায়ানোসিস মানে আমি পেরিফেরি প্লাস সেন্ট্রাল পার্টে সায়ানোসিস পাচ্ছি, কিন্তু যদি হাইপোথার্মিয়া হয় তাহলে ফার্স্ট অফ অল আমরা পেরিফেরাল সায়ানোসিস পেতে পারি, এবং সেটা একদম প্রথমে পাবো না, সেটা অনেকটা দেরি করে পাবো। অ্যাপনিয়া যেমন সঙ্গে সঙ্গে পাবো না, সেটাও একটু দেরি করে পাবো, কিন্তু দেরি করে আমরা সেন্ট্রাল সাইনোসিস পাবো না, পেরিফেরাল সাইনোসিস পাবো, এবং পেরিফেরাল সাইনোসিস থেকেই আমরা বুঝতে পারবো যে হাইপোথার্মিয়া হচ্ছে এবং তাকে আমরা ঠিক করব। এবং সেন্ট্রাল সাইনোসিস হাইপোথার্মিয়ার ক্ষেত্রে জেনারেলি আমরা দেখতে পাই না, এবং এখানে যেহেতু এক্সেপ্ট রয়েছে তাহলে এটার অ্যান্সার সেন্ট্রাল সাইনোসিস হবে। নেক্সট রয়েছে নার্সিং সিস্টেম ইন হুইচ অল নার্সিং কেয়ার ফর আ পেশেন্ট ইজ ম্যানেজড বাই ওয়ান নার্স ফর আ 24 আওয়ার পিরিয়ড ইজ কল। তাহলে 24 আওয়ার পিরিয়ড ধরে যদি কোনো একজন নার্স টোটাল পেশেন্টকে কেয়ার দেয়, মানে 24 আওয়ার পিরিয়ড ধরে তো দেয় না, এক্ষেত্রে তার যতক্ষণ ডিউটি সে ততক্ষণ দিল, বাকি টাইমটার জন্য সে অন্য কাউকে হ্যান্ড ওভার দিয়ে যাবে, কিন্তু তার জন্য রেসপন্সিবল সে নিজেই থাকবে। যদি কোনো সমস্যা হয়, যদি কোনো অসুবিধা হয়, তাকে কিন্তু এসে সেটাকে ম্যানেজও করতে হবে। তাহলে এইরকম নার্সিংকে আমরা প্রাইমারি নার্সিং বলে থাকি। A nurse measures a patient's blood pressure and records a reading of 150 by 95 millimeter mercury. How should the nurse interpret this reading? এই রিডিংটাকে আমরা কিভাবে ইন্টারপ্রেট করব? তাহলে দেখো, ব্লাড প্রেশার আমরা মেজারমেন্ট করছি এবং ব্লাড প্রেশার রয়েছে 150/95, তাহলে এটা কি নর্মাল নাকি এটা বেশি, এবং বেশি হলে এটা কতটা বেশি? তাহলে 150/95 যে ব্লাড প্রেশার রয়েছে, আমরা এক্ষেত্রে অ্যাকচুয়ালি আমেরিকান যে হার্ট অ্যাসোসিয়েশন রয়েছে তাদের যে তোমার হাইপারটেনশনের যে ক্লাসিফিকেশন সেটাকে আমরা দেখে থাকি। তো সেক্ষেত্রে আমরা বলছি যে 90 যদি হয় আর 140 যদি হয়, তাহলে সেটাকে আমরা স্টেজ 4-এর ক্ষেত্রে ফেলবো, মানে সেটা স্টেজ 2-তে দেবো। এবং স্টেজ 1-এর ক্ষেত্রে বলা হয়েছে 130 থেকে 139, আর ওদিকে 80 থেকে 89, ঠিক আছে? তাহলে স্টেজ 1-এর ক্ষেত্রে এটা 130 থেকে 139, এবং ডায়াস্টোলিকের ক্ষেত্রে 80 থেকে 89। বেশ, আচ্ছা, প্রি হাইপারটেনশনের ক্ষেত্রে 120 থেকে 129, এবং এদিকে হবে লেস দেন 80, ঠিক আছে? বা 80 থেকে 89, 80 থেকে 89 এরকমও বলতে পারি, 80 থেকে 89, হ্যাঁ 80 থেকে 89 এটা বলতে পারি। তো এটা হচ্ছে যে, বা লেস দেন 80ও কোথাও কোথাও লেখা রয়েছে যে লেস দেন 80 থাকবে।
আচ্ছা, আর একটা নর্মাল ব্লাড প্রেশার তো আমরা 120/80টা ধরে রাখি, তাহলে এটা হয়ে গেল। নেক্সট দেখো, when collecting a urine sample for a routine analysis, which of the following technique is most appropriate? তাহলে এখানে বলছে যে একটা ইউরিন স্যাম্পল আমি রুটিন অ্যানালাইসিসের জন্য কালেক্ট করব, তাহলে কোনটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, কোন টেকনিকটা? হ্যাভ দ্য পেশেন্ট প্রোভাইড দ্য ফার্স্ট ইউরিন অফ দ্য মর্নিং, ইউজ এনি ইউরিন স্যাম্পল অ্যাজ লং অ্যাজ ইট ইজ ফ্রেশ, collect the urine after drinking at least 1 liter of water to ensure dilution, আর ask the patient to provide a urine sample after a meal। তাহলে এখানে বলছে এটা ইউরিন হবে, এটা ইউরিন স্যাম্পল আমি একটা মিলের পরে নেব, নাকি হচ্ছে যে 1 লিটার জল খাওয়ার পরে নেব, বা ফ্রেশ যে কোনো ইউরিন হলেই হবে, নাকি মর্নিংয়েই নিতে হবে? তাহলে দেখো আমাদের এখানে রুটিন অ্যানালিসিস বলেছে, রুটিন অ্যানালিসিস একটা কালচার, তাই তো? তাহলে রুটিন অ্যানালাইসিস ইউরিন স্যাম্পেলের জন্য আমরা মোস্টলি প্রেফার করি হচ্ছে যে মর্নিং স্যাম্পেল, ঠিক আছে? ইউরিন অ্যানালাইসিসের জন্য আমরা রুটিন যেটা প্রেফার করি সেটা হচ্ছে মর্নিং স্যাম্পেল প্রেফার করি, এবং তার সঙ্গে সঙ্গে যদি কালচার সেন্সিটিভিটি করতে, তাহলে সেক্ষেত্রে কন্টেনারে যখন আমরা নিচ্ছি সেক্ষেত্রে আমাকে একটা স্টেরাইল টেকনিক মেনটেন করতে হবে। আর একটা হচ্ছে যে মিড স্ট্রিম ইউরিন আমরা নিয়ে থাকি, অর্থাৎ ফার্স্টের ইউরিন এবং লাস্টের ইউরিনটা আমরা নেব না, মাঝখানের যে ইউরিনটা হয় মিড স্ট্রিম ইউরিন বলা হয়, মিড স্ট্রিম ইউরিনটা আমরা নেব, কালেক্ট করব। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম লেন্থ অফ টাইম আ নার্স শুড অ্যালাউ অ্যান আইভি ব্যাগ অফ সলিউশন টু ইনফিউজ? একজন নার্স কতক্ষণ ধরে ম্যাক্সিমাম একটা সলিউশন ব্যাগ দিতে পারে? এটা 24 আওয়ার্স ছিল, 24 ঘন্টা। IV infusion infiltrates. What does a nurse identify as the most likely cause of the infiltration? তাহলে এখানে বলছে ইনফিলট্রেট হলে কি করতে হবে সেটা বলেনি, এখানে বলছে যে ইনফিলট্রেশনের সব থেকে কমন কজ কোনটা? এক্সেসিভ হাইট অফ দ্য আইভি ব্যাগ, ফেলিওর টু সিকিওর দ্য ক্যাথেটার অ্যাডিকুয়েটলি, যদি আমি অ্যাডিকুয়েটলি যদি সিকিওর না করতে পারি, কন্টামিনেশন ডিউরিং দ্য ক্যাথেটার ইনসার্শন, আর ইনফিউশন অফ আ কেমিক্যালি ইরিটেটিং মেডিকেশন, যদি একটা কেমিক্যালি ইরিটেটিং মেডিকেশন দিই। আচ্ছা, তো প্রথমত হচ্ছে যে ইনফিলট্রেশন মানে কি? ইনফিলট্রেশনের সাইন হচ্ছে মানে ধরো এটা ভেন, তার মধ্যে একটা ক্যানুলা লাগিয়ে রেখেছি, তাহলে এই ভেনের ওয়াল ভেদ করে যখন পাশাপাশি সেল টিস্যুগুলো সোলেন হতে শুরু করেছে সেটাকে আমরা ইনফিলট্রেশন বলে থাকি। এবং ইনফিলট্রেশন হলে আমরা পেল পাবো, সেখানটা ঠান্ডা হয়ে যাবে, ফুলে যাবে, এরকমটা আমরা পাবো। এবং এটা মেনলি হয় যদি আমরা ক্যাথেটারটাকে ভালোভাবে সিকিওর না করি, মানে আইভি সেটটাকে ভালোভাবে যদি ফিক্স না করি, যে আইভি ক্যানুলা যেটা আমরা করেছি সেটাকে যদি ভালোভাবে ফিক্স না করি, তাহলে এক্ষেত্রে ইনফিলট্রেশনটা সব থেকে বেশি দেখা যায়। এবং আরেকটা যেটা অপশন রয়েছে ইনফিউশন অফ কেমিক্যালি ইরিটেন্ট মেডিকেশন, এটাও একটা রিজন যে ইরিটেন্ট মেডিকেশন দিলে সেক্ষেত্রেও ইনফিলট্রেশনের থেকে ফ্লেবাইটিস অ্যাকচুয়ালি বেশি হয়, বা এক্সট্রাভেসেশন যেটা সেটা হয়ে যায়, ফ্লেবাইটিস হয়ে যায়। কিন্তু এটা ইরিটেটিং মেডিকেশন দিলে আমরা ফ্লেবাইটিস পাবো। আর যখন হচ্ছে যে ভালোভাবে ক্যাথেটারটা সেট করা হয় না বা আইভি ক্যানুলাটা সেট করা হয় না, তখন সেক্ষেত্রে ওটা মানে জায়গা থেকে সরে যাওয়া বা যেই কারণে খুব তাড়াতাড়ি ওটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে, ইনফিলট্রেশনটা হয়ে যায়। নেক্সট রয়েছে অ্যান আনরেসপন্সিভ ওল্ডার অ্যাডাল্ট ইজ অ্যাডমিটেড টু দ্য ইমার্জেন্সি ডিপার্টমেন্ট অন আ হট হিউমিড ডে। আচ্ছা, একটা আনরেসপন্সিভ পেশেন্ট একটা গরমের দিনে ভর্তি হয়েছে ইমার্জেন্সিতে। ইনিশিয়াল নার্সিং অ্যাসেসমেন্ট রিভিলস হট ড্রাই স্কিন, a respiratory rate of 36 beats per minute and heart rate of 128 beats per minute. What is the initial nursing action? তাহলে দেখো এখানে বলছে যে একটা আনরেসপন্সিভ ওল্ডার অ্যাডাল্ট এমার্জেন্সিতে এসেছে হট হিউমিড ডেতে, তাহলে ইনিশিয়াল অ্যাসেসমেন্টে আমি হট ড্রাই স্কিন পাচ্ছি, রেসপিরেটরি রেট 36 বিটস পার মিনিট রয়েছে, হার্ট রেট রয়েছে 128। আমি প্রথমে কি করব? আচ্ছা, অপশানে রয়েছে কুল ফ্লুইড দেবো, সাকশন করব, রিমুভ করব জামা কাপড়, এবং ইনটিউবেশন করব। তাহলে দেখো প্রথমে আমাকে কি করতে হবে, মানে একদম প্রথমে আমি কি করব, এখানে রেসপিরেটরি রেট অনেকটা বেশি দেখতে পাচ্ছি, হার্ট রেট অনেকটা বেশি, এবং গরমে ঘেমে এরকম ব্যাপারটা হয়েছে। তাহলে আমি আগে কুল ফ্লুইড দেবো নাকি আগে তার জামা কাপড় চেঞ্জ করব? কারণ সাকশন করার কথা নেই বা ইনটিউবেটও আমি করব না, তাহলে এই দুটো অপশনের মধ্যে আমি কোনটা প্রথমে করব বলে মনে হচ্ছে? তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, আনরেসপন্সিভ ক্লায়েন্ট তাকে আমি প্রথমে একটা ক্লোদিংটাকে আগে রিমুভ করবো, কারণ কুল ফ্লুইড আমি তাকে পরে দেবো, আগে তার জামা কাপড়গুলোকে চেঞ্জ করতে হবে। গরমে ঘামে দিয়ে হাইপোগ্লাইসেমিয়া হলো না কি হলো সেটাকে আমাকে দেখতে হবে, সেই অনুযায়ী আমি তাকে ফ্লুইড দেবো, তাই না? তাহলে প্রথমে আমার কাজ হচ্ছে যে রিমুভ দ্য ক্লোদিং। A patient is to receive 3000 ml of 0.9% NaCl in 24 hours. Intravenous set delivers 15 drops per ml. The nurse should regulate the flow rate so that the patient receives how many drops of fluid per minute?
ফ্লুইড ক্যালকুলেশনের একটা সহজ অঙ্ক দেওয়া রয়েছে। এখানে কি করতে হবে, 3000 ml আমাকে ফ্লুইড দিতে হবে, টাইম বলা রয়েছে 24 ঘন্টা, 24 ঘন্টাকে আমি মিনিটে কনভার্ট করব এবং এটাকে আমি গুণ করব কত দিয়ে, ড্রপ ফ্যাক্টর 15 দিয়ে। তাহলে 15 ইন্টু 4 হলে সেটা 60 হয়। এবার এটাকে ক্যালকুলেট করতে হবে এবং ক্যালকুলেট করলে এটার অ্যান্সার 31 ড্রপস পার মিনিট হবে। ক্যালকুলেশন করো। নেক্সট দেখো, অ্যান ইন্টেনশনাল টাচিং অফ দ্য পেশেন্টস বডি উইথাউট কনসেন্ট ইজ টার্মড। একটা ইন্টেনশনাল টাচিং আমি করছি পেশেন্টের কনসেন্ট ছাড়া, এটাকে আমি কি বলবো? অপশন রয়েছে নেগলিজেন্স, ব্যাটারি, অ্যাসল্ট এবং ম্যালপ্র্যাকটিস। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটা আমি অনেকবার তোমাদের বলেছি, এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। নেক্সট দেখো, for which of the following vaginal signs increased pulsation is felt through the lateral fornices during pregnancy? তাহলে দেখো, ভেজাইনাল সাইন্সের ক্ষেত্রে যেখানে আমি ইনক্রিজ পালসেশন পাচ্ছি ল্যাটারাল ফর্নিক্সে, সেটাকে আমরা কি বলবো? ল্যাটারাল ফর্নিক্সে যেখানটা ইনক্রিজ পালসেশন পাওয়া যায় সেটাকে আমরা ওসিয়েন্ডাস সাইন বলে থাকি, তাই তো? ওসিয়েন্ডাস সাইন। What medical condition is characterized by high blood pressure and signs of damage to organ system, most often the liver and kidney during pregnancy? প্রেগনেন্সির সময় কোন একটা হাই ব্লাড প্রেশার পাচ্ছি এবং তার সাথে সাথে অর্গান ড্যামেজ হচ্ছে, মোস্ট কমনলি লিভার আর কিডনি ড্যামেজ। তো এটা কোথায় হয়? বিপি ইনক্রিজ করেছে বলেই দিয়েছে, তাহলে অপশনে প্রিএক্লাম্পসিয়া রয়েছে। আর জেস্টেশনাল ডায়াবেটিস তো এখানে হবে না, হাইপার এমেসিস গ্র্যাভিডেরামও হবে না, প্লাসেন্টার প্রিভিয়াও হবে না, তাহলে একমাত্র প্রিএক্লাম্পসিয়াই অপশন আমার পড়ে রয়েছে। Rani is at 20 weeks. Her assessment reveals previously she got pregnant twice. Her first was only child was delivered at 34 weeks. Other pregnancy was terminated about 18 weeks. Calculate the GTPL score for Rani. Rani GTPL score আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে জি ফর গ্র্যাভিডা, তাহলে গ্র্যাভিডাতে কত? প্রথমত সে বলেছে যে এখন 20 উইক্সের প্রেগনেন্সি, তাহলে এখানে গ্র্যাভিডাতে 1 করলাম। টি ফর টার্ম প্রেগনেন্সি, টার্ম প্রেগনেন্সি দেখো প্রেগনেন্ট টোয়াইস, প্রিভিয়াসলি আরও দুবার প্রেগনেন্ট হচ্ছে, তাহলে এখানে জি এর সাথে আমি আরও 2 যোগ করে দিলাম, হয়ে গেল। আচ্ছা, ফার্স্ট চাইল্ড ওয়াজ ডেলিভার্ড এট 34 উইক্স, 34 উইক্স মানে এটা প্রি টার্ম হবে, তাই তো? তাহলে পি ফর প্রি টার্ম, প্রি টার্মের ক্ষেত্রে আমি একটা 1 অ্যাড করলাম। আদার প্রেগনেন্সি টার্মিনেটেড অ্যাবাউট 18 উইক্স, 18 উইক্সে যদি টার্মিনেট হয়ে যায়, তাহলে 18 উইক্সে টার্মিনেট হয়ে গেল মানে এটা অ্যাবর্শন হয়ে গেছে। তাহলে অ্যাবর্শন যদি হয়, জিটিপিএ ফর অ্যাবর্শন, অ্যাবর্শনে আমি এখানে 1 করলাম। তাহলে লিভিং ইস্যুসে এখন কটা বেবি আছে? একটা বেবি আছে, তাহলে টার্ম প্রেগনেন্সি আমার এখানটায় কিছু হয়নি, তাই তো? তাহলে জিটিপিএল স্কোর তাহলে আমার কি হবে? 30111, তাই তো? 30111, বোঝা গেল? তাহলে জিটিপিএল এ জি ফর গ্র্যাভিডা, এবং এটা অ্যাকচুয়ালি এরকমভাবে লেখা হয় জি টি পি এ এল, এটা হচ্ছে জিটিপিএল স্কোর, ঠিক আছে? আর একটা হয় জিপিএল স্কোর, এটা হচ্ছে কীরকম হয়? এটা জি পি এ প্লাস এল, বুঝেছো? তাহলে জিটিপিএল বা জিপিএল দুটো কিন্তু আলাদা। জিটিপিএল এর ক্ষেত্রে গ্র্যাভিডা, টার্ম, প্যারিটি, প্রিটার্ম, অ্যাবর্শন আর লিভিং ইস্যু এরকমভাবে 5টা থাকে। আর জিপিএল এর ক্ষেত্রে গ্র্যাভিডা, প্যারিটি, অ্যাবর্শন প্লাস লিভিং ইস্যু এরকমভাবে থাকে। এখানটা কিন্তু প্যারিটি হচ্ছে, জিপিএল এর ক্ষেত্রে পি ফর প্যারিটি আর জিটিপিএল এর ক্ষেত্রে পি ফর প্রিটার্ম, মনে রাখবে। What is the major complication associated with the third stage of labor? Third stage of labor এর major complication কোনটা? পেরিনিয়াল ইনজুরি, পিপিএইচ, সাব ইনভলিউশন, ইউটেরাইন রাপচার। আচ্ছা, পেরিনিয়াল ইনজুরিটা তো কমন, কারণ লেবারের সময় নর্মাল ডেলিভারি হলে কিছু ইনজুরি সেটা কমন। এবারে পিপিএইচ রয়েছে আর সাব ইনভলিউশন রয়েছে। পিপিএইচ মানে পোস্টপার্টাম হেমারেজ, আর সাব ইনভলিউশন মানে ইউটেরাস যেখানে নর্মাল সাইজে ফিরে আসছে না, এবং সেটা কিন্তু 1.5 মাস পরে, তাই তো? তাহলে এখানে পিপিএইচ হবে, কারণ ইউটেরাইন রাপচার তো মোস্ট কমন নয়, মেজর কমপ্লিকেশন বলেছে, তাহলে এটা পিপিএইচ হবে। আর ইউটেরাইন রাপচার হলে সেটা ডিউরিং লেবার হতে পারে, আফটার ডেলিভারিতে কোথা থেকে রাপচার হবে? হবে না, তাহলে এটা পিপিএইচ হবে। Which sign is associated with placenta previa in a 34-week multipara pregnant woman? এখানে বলছে যে প্লাসেন্টা প্রিভিয়া সাথে অ্যাসোসিয়েটেড 34 উইকের মাল্টিপ্যারা প্রেগনেন্ট ওমেন আমরা কোনটা পাবো? পেনলেস ভেজাইনাল ব্লিডিং, পেন অ্যাবডোমেন অ্যান্ড টেন্ডারনেস, হাইপোভলিমিয়া আর হাইপার অ্যামনিওসিস। আচ্ছা, প্লাসেন্টা প্রিভিয়া বলে দিয়েছে, প্লাসেন্টা প্রিভিয়া মানে পেনলেস, 34 উইক্সে মাল্টিপ্যারা, তাহলে পেনলেস ভেজাইনাল ব্লিডিং হবে। আর যদি পেন অ্যাবডোমেন টেন্ডারনেস থাকে তাহলে সেটা অ্যাবরাপশিও প্লাসেন্টা হবে। An antenatal woman had a rupture of membrane at 34 weeks and does not progress to labor.
ফাইন্ডিংস রিভিল অলিগোহাইড্রোমনিওস, হুইচ অফ দ্য ফলোয়িং পসিবল ইনফেকশন ক্যান অকার। আচ্ছা, 34 উইকস অফ প্রেগনেন্সি এবং রাপচার অফ মেমব্রেন হয়ে গেছে, লেবার প্রোগ্রেস করছে না, অলিগোহাইড্রোমনিওস রয়েছে, এখানে কি ইনফেকশন হতে পারে জানতে চাইছে। পেরিটোনাইটিস হবে নাকি অ্যাসাইটিস হবে, কোরিও অ্যামনিওনাইটিস হবে না ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হবে। তাহলে পেরিটোনাইটিস অ্যাসাইটিস হচ্ছে আমার অ্যাবডোমেনে হবে, আর কোরিও অ্যামনিওনাইটিস হলে আমার অ্যামনিওটিক ফ্লুইড বা কোরিয়ন অ্যামনিওনের হবে। তাহলে এখানে যেহেতু রাপচার অফ মেমব্রেন হয়েছে তাহলে এটা কোরিও অ্যামনিওনাইটিস হবে। In human fetal skull, the distance between the center of bregma to the nape of the neck is termed as। সেন্টার অফ ব্রেগমা থেকে ন্যাপ অফ দ্য নেকের যে ডিস্টেন্স রয়েছে সেটাকে আমরা কি বলি। এটা কি হবে, প্রথমত সেন্টার অফ ব্রেগমা বলেছে তাহলে ব্রেগমাটিক হচ্ছে, এবং ন্যাপ অফ দ্য নেক যেহেতু বলেছে তাহলে এটা নেকের পেছন দিকে হয়, তাহলে এটা অক্সিপুটের নিচে, তাহলে এটাকে সাব অক্সিপুটো ব্রেগমাটিক বলবো। ঠিক আছে, এবং সাব অক্সিপুটো ব্রেগমাটিকের যদি ডায়ামিটার বলে তাহলে সেটা কত হবে, এটা ডায়ামিটার হচ্ছে এটা হচ্ছে সাব অক্সিপুটো ব্রেগমাটিক এবং এটা ডায়ামিটার হবে 9.5 সেন্টিমিটার, তাই তো। আচ্ছা, মেন্টো ভার্টিব্রাল হচ্ছে সব থেকে লম্বা এবং মেন্টো ভার্টিক্যালের ডায়ামিটার থাকে 14 সেন্টিমিটার। সাবমেন্টো ব্রেগমাটিক এটাও হচ্ছে 9.5, এবং এটা কোথা থেকে হবে দেখো, ব্রেগমাটিক মানে এই যে সেন্টার অফ ব্রেগমা রয়েছে এটা ঠিক আছে, এবং সাবমেন্টোর ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের যে ফ্লোর অফ দ্য মাউথ রয়েছে, মানে সামনের দিকের গলার যে নিচটা থাকে ওই জায়গা থেকে হবে, সেটা সাবমেন্টো ব্রেগমাটিক হবে। আর সাব অক্সিপুটো ফ্রন্টাল মানে ওই ন্যাপ অফ দ্য নেক, সেখান থেকে অ্যান্টেরিয়র এন্ড অফ অ্যান্টেরিয়র ফ্রন্টাল এন্ড, যেখানটায় আমার ফ্রন্টাল বোন রয়েছে সেই জায়গায়, এবং এটার ডায়ামিটার কত হবে, এটার ডায়ামিটার হবে 10 সেন্টিমিটার। ক্লিয়ার? A nurse is preparing to assist with an episiotomy during childbirth. Which type of incision is the most commonly performed? এখানে কি রকমের সুচার বা কিরকম ভাবে আমরা এপিজিওটমিটা রিপেয়ার করি, ল্যাটারাল, মিডিয়াল, জে শেপড আর মিডিও ল্যাটারাল, তাই তো। ওকে, সরি ভুল বললাম, এখানে বলেছে যে এপিজিওটমি করছি আমি ডিউরিং চাইল্ড বার্থে, কী রকমের ইনসিশন আমরা দেবো, কী রকমের ইনসিশন দেবো, ল্যাটারাল দেবো, মিডিয়াল দেবো, যে শেপে দেবো না মিডিও ল্যাটারাল দেবো। তাহলে আমরা সবসময় কিন্তু মিডিও ল্যাটারাল সাইড করে আমরা এপিজিওটমি দিয়ে থাকি, তাহলে মিডিয়াল এরকমভাবে না করে আমরা এরকমভাবে করি, তাই না, মিডিও ল্যাটারাল করা হয়। Pale white vaginal discharge for the first fortnight during puerperium, লোকিয়া রুব্রা, সেরোসা, আলবা নাকি টিউনা। তো টিউনা নামে কিছু নেই, লোকিয়া রুব্রা, সেরোসার আলবা থাকে। রুব্রা হচ্ছে রেড কালারে, তারপরে হালকা ইয়েলোইশ কালারের হয় যেটা সেরোসা, মানে রেড থেকে হোয়াইটের মাঝামাঝি, আর তারপরে থাকে অ্যালবা যেটা পেল হোয়াইট কালারের হয়, তাহলে এটা হচ্ছে লোকিয়া অ্যালবা হবে। A client in her third trimester tells the nurse, I am constipated all the time, recommended intervention is। ডেলি এনিমা দেবো, ল্যাক্সেটিভ দেবো, ডায়েটারি ফাইবার ইনটেক করা বাড়াবো নাকি ফ্লুইড ইনটেকটাকে কমিয়ে দেবো। তাহলে ফ্লুইড ইনটেকটা অবশ্যই বাড়াতে হবে, এখানে ভুল রয়েছে। ল্যাক্সেটিভ বা ডেলি এনিমা আমরা প্রত্যেক দিন দিতে পারি না, তাহলে সেক্ষেত্রে আমাকে ফাইবার ইনটেক করাটাকে বাড়াতে হবে। যদি ফাইবার ইনটেক করা বাড়াই তাহলে গ্রিন লিফি ভেজিটেবলস এগুলো যদি বেশি করে খায় তাহলে স্টুল পাস ঠিকমতো হবে। Which of the following is not a clinical manifestation of Down syndrome? ডাউন সিনড্রোমের ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন নয় কোনটা? তাহলে এখানে অপশানে রয়েছে প্রোট্রুডিং টাং, ফ্ল্যাট ন্যাজাল ব্রিজ, স্মল নোজ আর লং হ্যান্ডস এন্ড ফিঙ্গার্স। তাহলে ডাউন সিনড্রোম হচ্ছে ট্রাইসোমি 21। ট্রাইসোমি 21-এর ক্ষেত্রে আমরা কোনটা পাবো না, এক্ষেত্রে লং হ্যান্ডস, কোনটা পাবো না, কোনটা পাবো না, এক্ষেত্রে লং হ্যান্ডস এন্ড ফিঙ্গার্সটা আমরা পাবো না, এখানে শর্ট হোয়াইট হ্যান্ড থাকে। বাকি প্রোট্রুডিং টাং পাবো, ফ্ল্যাট নেজাল ব্রিজ পাবো, স্মল নোজ পাবো, ঠিক আছে। তাহলে এখানটায় হাত এবং আঙুলগুলো ছোট ছোট হয়, লম্বা লম্বা হয় না। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে মাদার হুইজ ORH পজিটিভ, RH পজিটিভ গিভস বার্থ অ্যাট 10 AM টু আ নিউবর্ন উইথ RH নেগেটিভ বি। এখানে বি নেগেটিভ ব্লাড গ্রুপের একটা বেবি ডেলিভার করেছে, মা হচ্ছে RH পজিটিভ, ও পজিটিভ, এটা হচ্ছে ও পজিটিভ মাদার। এবারে বলছে সেম ডে অ্যাট মিড নাইট অন এক্সামিনেশন দ্য স্কিন অফ দ্য নিউবর্ন অ্যাপিয়ার্স ইয়েলো, হুইচ অফ দ্য ফলোয়িং কুড বি দ্য মোস্ট লাইকলি কজ। সকাল 10টায় ডেলিভার করেছে, সেই দিনই মিড নাইটে বাচ্চার স্কিন ইয়েলো হয়ে গেছে, এটা কিসের জন্য বা কি হয়েছে, এবিও ইনকম্প্যাটিবিলিটি, নিউনেটাল সেপসিস, RH ইনকম্প্যাটিবিলিটি এবং ফিজিওলজিক জন্ডিস। তাহলে কি হবে এটা এবিও ইনকম্প্যাটিবিলিটি হবে না RH ইনকম্প্যাটিবিলিটি হবে। RH ইনকম্প্যাটিবিলিটির ক্ষেত্রে আমরা কি দেখি যে RH পজিটিভ RH নেগেটিভের জন্য কিছু সমস্যা হয়েছে, এখানে হচ্ছে যে মায়ের RH পজিটিভ ছিল আর বাচ্চার RH নেগেটিভ ছিল, তাহলে RH ইনকম্প্যাটিবিলিটিতে মায়ের RH নেগেটিভ হয়, বাচ্চার RH পজিটিভ হয়, তখন RH ইনকম্প্যাটিবিলিটি হয়।
এক্ষেত্রে হচ্ছে যে মায়ের RH পজিটিভ রয়েছে কিন্তু বেবির নেগেটিভ রয়েছে, তাহলে এটা RH ইনকম্প্যাটিবিলিটির জন্য হয়নি। কিসের জন্য হয়েছে? এটা ABO ইনকম্প্যাটিবিলিটির জন্য হয়েছে। ঠিক আছে। In which condition the Cramer's rule use clinical assessment method in neonatal? নিউনেটালের ক্ষেত্রে কখন আমরা ক্র্যামার্স রুল ইউজ করে থাকি? নিউনেটাল হাইপোগ্লাইসেমিয়া, নিউনেটাল হাইপারবিলিরুবিনেমিয়া, নিউনেটাল হাইপোথার্মিয়া, নাকি নিউনেটাল কনভালশন? তাহলে এটা খুবই ইজি কোশ্চেন। ক্র্যামার রুল হচ্ছে আমরা জন্ডিসের ক্ষেত্রে ইউজ করে থাকি, যেটাকে আমরা নিউনেটাল হাইপারবিলিরুবিনেমিয়া বলে থাকি। In which of the following neural tube defects there is a protrusion of meninges with spinal tissue and CSF? তাহলে নিউরাল টিউব ডিফেক্টের মধ্যে যেখানে মেনিনজেসের প্রোট্রুশন হচ্ছে এবং তার মধ্যে স্পাইনাল টিস্যু CSF দুটোই রয়েছে। আচ্ছা, একটা রয়েছে মেনিনগোসিলি, একটা রয়েছে স্পাইনা বাইফিডা অকাল্টা, একটা রয়েছে মাইলোসিলি এবং আরেকটা রয়েছে মেনিনগো মাইলোসিলি। আচ্ছা, মেনিনগোসিলি এবং মেনিনগো মাইলোসিলি এই দুটোকে মনে রাখার জন্য একটা জিনিস বলেছিলাম যে দুটোতেই এরকমভাবে পাউচ হচ্ছে এবং একটার মধ্যে শুধুমাত্র CSF থাকবে, আরেকটার মধ্যে CSF এর সাথে স্পাইনাল টিস্যু এবং নার্ভ রুট এগুলো প্রেজেন্ট থাকবে। তাহলে যেটা কম থাকবে সেটা হচ্ছে মেনিনগোসিলি, আর যেটায় বেশি জিনিস থাকবে সেটা হচ্ছে মেনিনগো মাইলোসিলি। মানে নাম বড় মানে জিনিসও বেশি, তার জন্য এটা মেনিনগো মাইলোসিলি মনে থাকবে। নেক্সট দেখো, a 6-month-old infant is brought to the pediatric clinic for a routine checkup. Which of the following vaccine should the nurse officer expect to administer according to the CDC recommended immunization schedule? আচ্ছা, নর্মালি আমরা যে ইমিউনাইজেশন শিডিউল ইউজ করি সেটা হচ্ছে আমাদের ইমিউনাইজেশন শিডিউল ইউনিভার্সাল ইমিউনাইজেশন শিডিউল। তো CDC রেকমেন্ডেড ও CDCরও আলাদা করে ইমিউনাইজেশন শিডিউল রয়েছে। তো সেখানে বলছে যে 6 মাসের বাচ্চা যদি পেডিয়াট্রিক ক্লিনিকে আসে তাহলে CDC রেকমেন্ডেড ইমিউনাইজেশন শিডিউলে আমরা কী দেবো? তো ওদের শিডিউলে ওই জায়গাতে ডিট্যাপ থাকে, ডিপথেরিয়া, টিটেনাস, অ্যাসেলুলার পার্টুসিস। আমাদের শিডিউলে কিন্তু ডিট্যাপ নেই। আমাদের শিডিউলে কি রয়েছে? আমাদের শিডিউলে পেন্টাভ্যালেন্ট রয়েছে, তাই না? তাহলে এখানটায় আমাকে বাচ্চাকে ডিট্যাপ দিতে হবে অ্যাজ পার CDC রেকমেন্ডেশন। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডেসক্রাইবস প্রপার আম্বেলিক্যাল কর্ড কেয়ার ইন দ্য নিউবর্ন পিরিয়ড? নিউবর্ন পিরিয়ডে প্রপার আম্বেলিক্যাল কেয়ার মানে কাকে বলবো আর কি, কোনটা হচ্ছে প্রপার? অপশনে বলছে কিপিং দ্য কর্ডসটা ময়েস্ট উইথ অ্যান্টিসেপটিক অয়েনমেন্ট। অ্যান্টিসেপটিক অয়েনমেন্ট দিয়ে ময়েস্ট রাখতে হবে। আমরা কি ময়েস্ট রাখি? আমরা তো ড্রাই করার চেষ্টা করি, তাই না? তাহলে এটা ভুল আছে। এনশিওরিং দ্য কোর্ড স্টাম্প ইজ কভার্ড উইথ আ টাইট ফিটিং ডায়াপার, একদমই নয়। টাইট ফিটিং ডায়াপার দিয়ে আমরা কখনোই ওটাকে কভার করব না। অ্যাপ্লাইং অ্যালকোহল সোয়াব টোয়াইস ডেলি আনটিল দ্য স্টাম্প ফলস অফ, এটাও ভুল। কিপিং দ্য কর্ড স্টাম্প ক্লিন অ্যান্ড ড্রাই আনটিল ইট ফলস অফ ন্যাচারালি, এটা একদম ঠিক আছে। What intervention is typically required for a newborn with an ABGA score of less than 4 at 1 minute? তাহলে 1 মিনিটে আবগা স্কোর বলছে লেস দেন 4, তাহলে এক্ষেত্রে আমাকে কি করতে হবে? ক্লোজ অবজারভেশন, রুটিন কেয়ার, ইমিডিয়েট রিসাসিটেশন, সুইচিং টু ফর্মুলা ফিডিং। তাহলে ফর্মুলা ফিডিং তো একদমই হবে না, এটাকে আমি প্রথমেই বাদ দিয়ে দিলাম। আচ্ছা, রুটিন কেয়ার আমরা দেবো যদি 7 বা তার বেশি থাকে তাহলে যদি আমার 4-এর থেকে কম বলেছে, লেস দেন 4 বলেছে, তাহলে লেস দেন 4 মানে বেবি কম্প্রোমাইজ, তাহলে সেক্ষেত্রে আমাকে ইমিডিয়েট রিসাসিটেশন করতে হবে। A nurse is assessing a newborn, which reflex should the nurse expect to disappear first? কোন রিফ্লেক্সটা প্রথম ডিসঅ্যাপিয়ার করবে? মোরো রিফ্লেক্স, রুটিন রিফ্লেক্স, পামার গ্রাস্প রিফ্লেক্স এবং ব্যাবিনস্কি রিফ্লেক্স। তাহলে দেখো এখানে বলেছে মোরো রিফ্লেক্স, যেটা মোরো রিফ্লেক্সটা হচ্ছে 4 মাসের মধ্যে ডিসঅ্যাপিয়ার করে যায়। ঠিক আছে, তাহলে মোরো রিফ্লেক্সটা হচ্ছে যে ডিসঅ্যাপিয়ার করলো 4 মাসের মধ্যে, বাকিগুলো আরেকটুখানি টাইম লাগে। ঠিক আছে, তাহলে প্রথম ডিসঅ্যাপিয়ার করবে মোরো রিফ্লেক্স। Which among the following vessel contain highest oxygen concentration in fetal circulation? সব থেকে বেশি অক্সিজেন কনসেন্ট্রেশন কোথায় থাকে? তাহলে যেটা দিয়ে ব্লাডটা এলো বাচ্চার বডিতে সেটাতে বেশি থাকবে, তাহলে আম্বিলিকাল ভেন দিয়ে আসে, মানে আম্বিলিকাল ভেনে সব থেকে বেশি থাকবে। Increased nuchal translucency observed during the 13th week of fetal ultrasound is indicative of, nuchal translucency টেস্ট করা হয়, তো সেখানটায় যদি সেটা ইনক্রিজ থাকে তাহলে সেটা আমাদেরকে নোট করে যে এটা ডাউন সিনড্রোম হতে চলেছে। Which of the following assessment finding is most suggestive of hypothermia in a neonate? নিউনেটের ক্ষেত্রে হাইপোথার্মিয়ার জন্য সবথেকে সাজেস্টিভ কোনটা অ্যাসেসমেন্টের
টেকনিক বা অ্যাসেসমেন্টের মধ্যে আমরা কোনটা পাবো? পার্সপিরেশন রয়েছে, ট্যাকিকার্ডিয়া রয়েছে, ব্র্যাডিকার্ডিয়া রয়েছে এবং মেটাবলিক অ্যালকালোসিস রয়েছে। তাহলে ট্যাকিকার্ডিয়া ব্র্যাডিকার্ডিয়ার মধ্যে একটা হবে, কারণ ঘাম তো বাচ্চার বেরোবে না, আর হাইপোথার্মিয়ার জন্য মেটাবলিক অ্যালকালোসিস বা অ্যাসিডোসিসও হবে না। তাহলে প্রথমত হাইপোথার্মিয়া হলে বাচ্চার ট্যাকিকার্ডিয়া হবে না, বাচ্চার ব্র্যাডিকার্ডিয়া হবে, হার্ট রেটটা বাচ্চার কমে যায়। What is the correct advice regarding the immunization schedule for a child with cystic fibrosis? Cystic fibrosis এর চাইল্ডের ক্ষেত্রে আমরা ইমিউনাইজেশন শিডিউলের জন্য কারেক্ট অ্যাডভাইস কি দেব? সিস্টিক ফাইব্রোসিস অপশন বলছে যে ইমিউনাইজেশন শিডিউল শুড বি অল্টার্ড, চাইল্ড শুড নট রিসিভ এনি লাইভ ভ্যাকসিন, চাইল্ড শুড রিসিভ অল ভ্যাকসিন ইনক্লুডিং ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, এবং তারপরে বলছে চাইল্ড শুড নট রিসিভ এনি ভ্যাকসিনেশন। আচ্ছা, তো ভ্যাকসিনেশন আমরা দিই না কখন? যখন হচ্ছে একটা বাচ্চার কোনো ডিজিজ থাকে যেখানে ইমিউনো সাপ্রেশন রয়েছে, সেই জায়গাতে আমরা কোনো লাইভ ভ্যাকসিন দিই না, তাই তো? তাহলে সিস্টিক ফাইব্রোসিস কি? সিস্টিক ফাইব্রোসিসের ক্ষেত্রে আমার বডিতে যে সমস্ত সিক্রেশনসগুলো থাকে সেগুলো একটু থিক সিক্রেশনস হয়, এবং তার কারণে ধরো স্টুলের যেমন স্টেটোরিয়া দেখা যায়, বা রেসপিরেটরি সিক্রেশনসগুলো থিকেন হওয়ার জন্য রেসপিরেটরি ইনফেকশন হয়, এগুলো আমার সমস্যা থাকে, তাই না? বা প্রত্যেকটা রুটেই সমস্যা হবে। কিন্তু এখানটায় সিস্টিক ফাইব্রোসিসের জন্য ভ্যাকসিনে কোনো প্রবলেম নেই, তাহলে এক্ষেত্রে আমি বাচ্চাকে সমস্ত ভ্যাকসিনই দেবো এবং ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনও তার সাথে দিয়ে দেবো। যেহেতু রেসপিরেটরি ইনফেকশন হওয়ার চান্সেস বেশি থাকে, সেই জন্য আমরা তাকে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটাও দেবো। দ্য ল্যাটারাল এস শেপড কার্ভেচার অফ দ্য স্পাইন ইজ কল্ড। ল্যাটারাল এস শেপের যে কার্ভেচার হয় সেটাকে আমরা কি বলবো? অপশন রয়েছে স্কোলিওসিস, মাস্কিউলোসিস, কাইফোসিস আর লর্ডোসিস। তাহলে মাস্কিউলোসিস বলে কিছু নেই, স্কোলিওসিস হচ্ছে এস শেপের কার্ভেচার, স্কোলিওসিসকে এস শেপের কার্ভেচার বলা হয়। কাইফোসিস এবং লর্ডোসিস হয়, লর্ডোসিস হচ্ছে লর্ডের মতো, মানে মাথাটা পেছন দিকে চলে যাবে, তাহলে পেছন দিকে চলে যাওয়া মানে আমার যে স্পাইনের হচ্ছে এই যে লাম্বা স্পাইন রয়েছে, লাম্বা স্পাইনটা সামনের দিকে চলে আসে, তাহলে লাম্বা স্পাইনের যদি অ্যান্টেরিয়ার কার্ভেচার হয় তখন সেটাকে আমি লর্ডোসিস বলবো, এটা লর্ড। আর যদি হচ্ছে যে এই থোরাসিক স্পাইন রয়েছে, থোরাসিক স্পাইনের পোস্টেরিয়ার কার্ভেচার হয়, তাহলে আমার মাথাটা নিচের দিকে ঝুঁকে যাবে, কুঁজো হয়ে যাব, তখন সেটাকে আমি কাইফোসিস বলবো, তাহলে সেটাকে আমি কাইফোসিস বলছি। The suture that separates the parietal bone from the tabular portion of the occipital bone is called প্যারাইটাল বোন এবং অক্সিপিটাল বোনের মধ্যেকার যে সূচার, সেটাকে আমি কি সূচার বলবো? তাহলে প্যারাইটাল বোন এখানে থাকে আর অক্সিপিটাল বোন রয়েছে এখানে, এই জায়গায় যে সূচার থাকে সেটাকে আমরা ল্যামডয়েড সূচার বলে থাকি। হুইচ লেন্স শুড বি ওন বাই আ পার্সন উইথ নিয়ার সাইটেডনেস? নিয়ার সাইটেডনেসের ক্ষেত্রে আমরা কি রকমের লেন্স দেব? অপশনে রয়েছে প্লেন, কনকেভ, অ্যাডভান্স, অল অফ দিস। তাহলে নিয়ার সাইটেডনেসের ক্ষেত্রে আমরা পেশেন্টকে কনকেভ লেন্স দিয়ে থাকি। অ্যাজ cartilage deteriorates in osteoarthritis, bone spurs can develop and grow near the end of the bone in the affected joint. Bone spurs are also known as, আচ্ছা, কার্টিলেজ যখন ডিটোরিয়েট করছে অস্টিও আর্থ্রাইটিসের ক্ষেত্রে, তাহলে সেখানটা আমরা দেখি যে বোন স্পার ডেভেলপ করে। তো এখানে বোন স্পারটা কি, বা বোন স্পারকে আরও কি বলা যায় সেটা জানতে চাইছে। অপশনে রয়েছে অস্টিওমাইলাইটিস। অস্টিওমাইলাইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন হচ্ছে, সেটা ইনফ্লামেশনটা হচ্ছে বোন ম্যারো বা বোনের ক্ষেত্রে হতে পারে, তাহলে অস্টিও মানে বোন, বোনের ইনফ্লামেশন, তাহলে অস্টিওমাইলাইটিস। আচ্ছা, অস্টিওপেনিয়া কাকে বলবো? অস্টিওপেনিয়া হচ্ছে যে নর্মাল বোনের থেকে যখন ডেনসিটি কমে যায় তখন সেটাকে অস্টিওপেনিয়া বলে, মানে মিনারেলের ডেনসিটি কমে গেল, তার জন্য এটা অস্টিওপেনিয়া। আচ্ছা, অস্টিওপোরোসিস মানে যখন বোনের মধ্যে পোর ফর্মেশন হয়ে যায়, ফুটো ফুটো হয়ে যায়, তখন এটাকে অস্টিওপোরোসিস বলা হয়, এবং যেই কারণে বোন খুব তাড়াতাড়ি ভেঙে যায়। আর স্পার যেটা বলা রয়েছে সেটাকে আমরা অস্টিওফাইটস বলছি। Type of personality in which an individual has alternating periods of elation and depression is, তাহলে পার্সোনালিটি টাইপ যেখানে একটা অল্টারনেটিং পিরিয়ড অফ ইলেশনও হচ্ছে এবং ডিপ্রেশনও হচ্ছে, সেটাকে আমরা কি বলবো? সাইক্লোথাইমিক, হাইপোম্যানিক, মেলানকোলিক, প্যারানয়েড। এখানে বাইপোলার হতে পারতো কিন্তু অপশনে নেই, তাহলে ইলেশন এবং ডিপ্রেশনের মধ্যে যেটা হচ্ছে সেটাকে আমি সাইক্লোথাইমিয়া বলবো। আচ্ছা, তারপরে রয়েছে আ সাইকিয়াট্রিক ডিসঅর্ডার ইন হুইচ পেশেন্ট শোজ ইনঅ্যাডিকুয়েট রেসপন্সেস টু দোজ এক্সপিরিয়েন্সেস দ্যাট মে কজ প্লিজার অর পেন ইজ টার্মড অ্যাজ। একটা সাইকিয়াট্রিক ডিসঅর্ডার যেখানে আমরা একটা ইনঅ্যাডিকুয়েট রেসপন্স পাচ্ছি
এবং প্লিজার বা পেন, এটা এটা সম্পর্কে। তো সেটাকে আমি কি বলবো, ফিয়ার বলবো, অ্যাংজাইটি বলবো, অ্যাপাথি বলবো, নাকি অ্যাম্বিভ্যালেন্স বলবো? আচ্ছা, অ্যাপাথি মানে হচ্ছে যে যেখানে আমার পেন বা আনন্দ বা দুঃখ সেটাকে আমি প্রপারলি প্রেজেন্ট করতে পারছি না, সেটাকে অ্যাপাথি বলা হয়। তাহলে এক্ষেত্রে এটাকে আমরা অ্যাপাথি বলবো। ঠিক আছে, এটাকে আমরা অ্যাপাথি বলবো। আর যদি অ্যাম্বিভ্যালেন্স হতো তাহলে কি হতো, অ্যাম্বিভ্যালেন্সের ক্ষেত্রে বলা হয় যে প্রিভিয়াসলি যে সমস্ত অ্যাক্টিভিটিগুলোকে আমি এনজয় করতাম, তো সেই জিনিসগুলোকে আমার আর ভালো লাগছে না, বা সেগুলোতে আমি একটা অন্য রকমের রেসপন্স দিচ্ছি, মানে অপোজিট টাইপের রেসপন্স দিচ্ছি, কখনো ভালো লাগছে কখনো ভালো লাগছে না, এরকম টাইপের একটা মিক্সড ফিলিংস দিচ্ছি, সেটাকে অ্যাম্বিভ্যালেন্স বলা হয়। ডিলিউশন অফ নেগেশন ইজ অলসো নোন অ্যাজ, ডিলিউশন অফ নেগেশনকে কি বলা হয়? ডিলিউশন অফ নিহিলিশন বা নিহিলিস্টিক ডিলিউশন বলবো, যেখানে সবই নেগেটিভ নেগেটিভ মনে হবে। A disorder of thought in which patient has a false and fixed belief that members of his family are trying to kill him. মানুষ তাকে মেরে ফেলতে চাইছে, তার ফ্যামিলির কেউ তাকে মেরে ফেলতে চাইছে, তাহলে এটাকে আমি কি ডিলিউশন বলবো? এটাকে আমি ডিলিউশন অফ পারসিকিউশন বলবো। ইন ফলোয়িং হুইচ ইজ আ থট ডিসঅর্ডার, এগুলোর মধ্যে থট ডিসঅর্ডার কোনটা? অপশনে রয়েছে ম্যানারিজম, কম্পালশন, অটোমেটিজম এবং ডিলিউশন। তাহলে থট ডিসঅর্ডার কোনটা? ডিলিউশন হচ্ছে থট ডিসঅর্ডার যেখানে একটা ফিক্স ফলস বিলিফ আমাদের ডেভেলপ করে, সেটাকে আমরা ডিলিউশন বলি। তাহলে ডিলিউশনকে আমরা থট ডিসঅর্ডার বলতে পারবো। তাহলে ডিলিউশন হচ্ছে যে আমাদের একটা থট ডিসঅর্ডার। A mental disorder characterized by repeatedly performing an act which is unreasonable is called, তাহলে একটা আনরিজনেবল কিছু আমি রিপিটেডলি অ্যাক্ট করছি, তো সেটাকে আমি কি বলবো? অপশনে ম্যানারিজম রয়েছে, কম্পালশন রয়েছে, অটোমেটিজম রয়েছে এবং ডিলিউশন রয়েছে। অটোমেটিজম মানে অটোমেটিক্যালি যখন কোনো কাজ করছি সেটা। কম্পালশন মানে বলা হয় যে ধরো আমি একটা কিছু আমার থট আসছে এবং সেই থটটার জন্য আমি বারবার সেই কাজটা করতে যাচ্ছি, যেমন অবসেশন এবং কম্পালশন দুটো একসাথে হয় সেটা। আর ম্যানারিজম মানে হচ্ছে যে একটা রিপিটেডলি আমি কোনো একটা কাজ করে চলেছি, আনরিজনেবল কোনো কারণ নেই। হ্যাঁ, ম্যানারিজম যেমন হয়তো কথা বলতে বলতে কেউ কানে হাত দিচ্ছে, কথা বলতে বলতে বারবার চুল ঠিক করছে, এগুলোকে ম্যানারিজম বলা যেতে পারে, যেখানে একটা পার্টিকুলার অ্যাক্টিভিটি একটা পার্সন সবসময় করে। ঠিক আছে, তো এটাকে ম্যানারিজম বলা যেতে পারে। হুইচ অফ দ্য ফলোয়িং ক্লায়েন্ট বিহেভিয়ার ইন্ডিকেট ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট কোনটা? অপশনে বলছে ইগনোরিং আনপ্রেজেন্ট অ্যাসপেক্টস অফ রিয়েলিটি, রেজিস্টিং এনি ডিমান্ড মেড বাই আদার্স, ইউজিং ইমাজিনারি অ্যাক্টিভিটি টু এসকেপ রিয়ালিটি, ডিরেক্টিং পেন্ট আপ ইমোশনস টু আদার দেন দ্য প্রাইমারি সোর্স। তাহলে ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে যেই জায়গাটায় রাগ হয়েছিল সেই জায়গাটায় সেই রাগটা প্রকাশ পাচ্ছে না, অন্য জায়গায় গিয়ে সেটা শো আপ হচ্ছে, তাহলে এটাকে আমি বলবো ডাইরেক্টিং পেন্ট আপ ইমোশন টু আদার দেন দ্য প্রাইমারি সোর্স। When was the first round of pulse polio immunization started? Pulse polio immunization প্রথম কবে স্টার্ট হয়েছিল? এটা স্টার্ট হয়েছিল ডিসেম্বর 1995-এ। ডেথ ইন ইন্ডিয়া ইজ রেজিস্টার্ড উইদিন হাউ মেনি ডেজ, কত দিনের মধ্যে আমাদের ডেথ রেজিস্টার করতে হয়? বার্থ এবং ডেথ দুটোই রেজিস্ট্রেশনের জন্য আমাদের 21 দিন সময় রয়েছে, 21 ডেজের মধ্যে আমাদেরকে এটা রেজিস্টার করাতে হয়। A woman visited gynae OPD asked about the most appropriate time of IUD insertion. What is the best response? তাহলে এখানে বলছে যে একজন ওমেন গাইনি ওপিডিতে ভিজিট করতে গেছে এবং সেখানটায় তাকে সে জিজ্ঞেস করছে যে কোনটা আইইউডি ইনসার্শনের বেস্ট টাইম। তার বেস্ট রেসপন্স কি হবে? ডিউরিং অর উইদিন 10 days of menstruation, about the midst of the cycle, just before menstruation, at any time of menstruation. তাহলে এটার মেন যে টাইম, 5th ডে আমরা বলি, 5th ডে অফ মেনস্ট্রুয়েশন আমরা বলতে পারি, বা মেনস্ট্রুয়াল সাইকেলের 10 দিনের মধ্যে আমরা বেস্ট বলতে পারি। কেন? এই সময়টা সার্ভিক্স ডাইলেট থাকে, তাহলে ইনসার্ট করতে সুবিধে হয়, পেন কম হবে, তাহলে সেই জন্য ডিউরিং মেনস্ট্রুয়েশন বা মেনস্ট্রুয়েশনের প্রথম 10 দিনকে যদি আমরা টার্গেট করি, 1 2 3 দিন ছেড়ে দিয়ে তারপরে আমরা 4 দিন বা 5 দিনে যদি আমরা এটা করি, তাহলে সেক্ষেত্রে সার্ভিসকে ডাইলেট পাবো এবং আইইউডি ইনসার্শন করতে সুবিধে হবে। তাহলে এটা উইদিন 10 days of menstruation. Among the vaccines, polio is the most sensitive to heat, requiring storage at, এটাকে আমরা -20°C স্টোর করে থাকি। The full form of abbreviation ICDS is, ICDS এর ফুল ফর্ম কি? ICDS এর ফুল ফর্ম হচ্ছে যে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, ICDS ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। In a patient of fever, fastigium is term given to which of the following period?
তাহলে ফ্যাস্টিজিয়াম ফেজটাকে আমরা মানে ফ্যাস্টিজিয়াম এই ফেজটা আমরা কখন বলবো? তাহলে দেখো এখানে অপশন রয়েছে অনসেট অফ ফিভার। অনসেট অফ ফিভারকে কি আমরা ফ্যাস্টিজিয়াম বলবো? হোয়েন বডি টেম্পারেচার হ্যাজ রিচড ইট ম্যাক্সিমাম এন্ড রিমেন্স কনস্ট্যান্ট, যখন টেম্পারেচার একটা হাইয়েস্টে গেছে এবং সেখানেই রয়ে গেল। হোয়েন বডি টেম্পারেচার ইজ গ্র্যাজুয়ালি রিটার্নিং টু নর্মাল, আর বলছে হোয়েন বডি টেম্পারেচার ইজ সাডেনলি রিটার্নিং টু নর্মাল। তাহলে ফ্যাস্টিজিয়াম মানে যেখানটা হচ্ছে যে হাইয়েস্ট ফিভার আর কি, যেটাকে আমরা বলি। তাহলে হাইয়েস্ট ফিভার কোনটা ডিনোট করবে? যেখানে ম্যাক্সিমামে চলে গেছে এবং সেখানেই রয়ে গেছে, আর কমছে না, তাহলে এটাকে আমরা ফ্যাস্টিজিয়াম স্টেজ বলতে পারবো। মোস্ট স্পেসিফিক স্ক্রিনিং ফর ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আর, ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য মোস্ট স্পেসিফিক স্ক্রিনিং টেস্ট কি হবে? সিরাম ক্যালসিয়াম, 7 ডি হাইড্রোকোলেস্টেরল, 15 হাইড্রক্সি ভিটামিন ডি এবং 25 হাইড্রক্সি ভিটামিন ডি। 25 হাইড্রক্সি ভিটামিন ডি যেটা, এইটা হচ্ছে যে লং টার্ম ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য আমরা টেস্ট করে থাকি। অ্যাট প্রাইমারি হেলথ সেন্টার লেভেল ভ্যাকসিন আর স্টোর ইন, প্রাইমারি হেলথ সেন্টার লেভেলে ভ্যাকসিনকে আমরা কোথায় স্টোর করে থাকি? ডিপ ফ্রিজার, আইসলাইন রেফ্রিজারেটর, কোল্ড বক্স, ওয়াক ইন কোল্ড রুম। ডিপ ফ্রিজার বা ওয়াক ইন কোল্ড রুম থাকে না পিএইচসি লেভেলে, পিএইচসি লেভেলে আইসলাইন রেফ্রিজারেটর থাকে এবং সেখানটা আমরা ভ্যাকসিনকে স্টোর করতে পারি। এবং আইসলাইন রেফ্রিজারেটরে 24 ঘন্টার মধ্যে যদি 8 আওয়ার্সের আনইন্টারাপ্টেড ইলেকট্রিক সাপ্লাই থাকে তাহলেই ওটা কিন্তু ওই ভ্যাকসিনগুলোকে স্টোর করতে পারবে। এবং অবশ্যই খোলা যাবে না, আমি খুলে ফেলছি বারবার তাহলে তো আর থাকবে না, কিন্তু 8 ঘন্টা যদি আমি কন্টিনিউয়াস চালিয়ে রাখি তাহলে ওটা 24 ঘন্টা অবধি ব্যাকআপ দিতে পারবে। হোয়াট ডু ইউ মিন বাই ইনসিডেন্স? ইনসিডেন্স বলতে কি বোঝায়? ইনসিডেন্স মানে হচ্ছে নিউ কেস অফ এনি ডিজিজ। নিউ কেস, যে কোনো ডিজিজের নিউ কেসকে আমরা ইনসিডেন্স বলি। ওল্ড অ্যান্ড নিউ কেসকে আমরা বা টোটাল কেস যেগুলো রয়েছে সেটাকে আমরা প্রিভেলেন্স বলে থাকি। ঠিক আছে, তাহলে এই হলো তোমাদের 100 মার্কসের কোশ্চেন, এখানে শেষ হলো। কেমন লাগলো তোমাদের জানাবে, কোশ্চেনগুলো কেমন ছিল স্ট্যান্ডার্ডের, কঠিন লাগলো নাকি ঠিকঠাকই আছে সেটাও তোমরা জানিও। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো। খুব তাড়াতাড়ি দেখা হবে আরও একটি ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশুনো করবে। বাই বাই।